ওয়েলকাম এভরিবডি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেকেন্ড পডকাস্ট এনআরবি মানি টিপস পডকাস্টে। আজকে আমি যেই সময়টায় এই ভিডিওটা রেকর্ড করছি ওয়েডনেসডে ডিসেম্বর 11th। সো আজকে ব্যাংক অফ কানাডা তাদের যে রেট এই বছরের শেষ রেট ডিসিশন সেটা ডিক্লেয়ার করেছে। সো উই উইল টক অ্যাবাউট দ্যাট আ লিটল বিট এট দ্য বিগিনিং এবং আমি জাস্ট শুধু একটা কুইকলি একটা রিক্যাপ দিতে চাই স্টক মার্কেট রিলেটেড সেকেন্ড সেগমেন্টটাতে। তারপরের সেগমেন্টটাতে আজকে আমরা কথা বলবো হলো যে কিভাবে মিউচুয়াল ফান্ড এনালাইজ করতে হয়। আজকে আমরা একটা স্যাম্পল কেস স্টাডি নিয়ে কথা বলবো। আ এরপরে আমরা একটু বাংলাদেশের দিকে আম একটু এনালাইজ করব বাংলাদেশের ট্রেজারি মার্কেট নিয়ে। জাহিদ আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বাংলাদেশের। So I will ask some question about বাংলাদেশের বন্ড, টি-বিল এই বিষয়গুলো নিয়ে এবং সর্বশেষে আমরা আ কথা বলবো কিছু ভিউয়ার্স কোয়েশ্চেন। So we already sorted out those question. So ১ম সেগমেন্টটাতে আমরা জানি অনেকেই অলরেডি এর মধ্যে এই ভিডিওটা যখন পাবলিশ হবে আমরা সবাই মোটামুটি জেনে যাবো যে ব্যাংক অফ কানাডা আজকে বুধবার ডিসেম্বর 11th এ তাদের ইন্টারেস্ট রেট যেটা পলিসি রেট তারা সেটা যেটাকে বলে তারা। এই রেটটা তারা 3.75 থেকে 3.25 এ নামিয়ে নিয়ে এসেছে। সো দ্যাট মিনস 0.5% রিডাকশন। সো এই বিষয়ে জাহিদ তোমার কোনো কমেন্ট? I will start with you and then I will add whatever you have, you know. সো বেসিক্যালি আপনার পলিসি রেটের যে 50.5% যে রিডাকশন এটা মোটামুটি ওয়েল এক্সপেক্টেড ছিল আপনার লাস্ট 2 উইকস অ্যাগো জিডিপি নাম্বারে গ্রোথ স্লো হওয়ার পরে মার্কেটের যে রিফ্লেকশনটা ছিল, সো এটা মোটামুটি এক্সপেক্টেড ছিল। বাট আমরা মনে হয় গত আ ফার্স্ট এপিসোডে আমরা বলেছিলামও যে রাইট, ইটস প্রিটি মাচ ফর সিউর একটা ইনসিডেন্ট হতে যাচ্ছে। 50 বেসিস পয়েন্ট রেট কাট। রাইট। রাদার যেটা স্পেকুলেশন ছিল যে এটা কি 50 বেসিস এর সামহাউ এটা কি বেশি হবে কিনা, 75 এ গিয়ে হিট করবে কিনা, আ রাইট। নাকি 50 তে স্টে করবে। তো আজকের আ সো এজ এক্সপেক্টেড এটা 50 বেসিস পয়েন্টে আসলো এবং সাথে ব্যাংক অফ কানাডার যে স্টেটমেন্ট গুলো দিয়েছে। সো এখানে একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্ট যেটা ব্যাংক অফ কানাডা মেনশন করলো আজকের স্টেটমেন্টে, সেটা হচ্ছে ইকোনমি ইজ সফটার দ্যান দ্য ব্যাংক অফ কানাডা ইজ এক্সপেক্টেড। হুম, সো এটা আমার কাছে যেটা মনে হুম, হয় যে এটা সম্ভবত ইন্ডিকেশন হচ্ছে গোয়িং ফরওয়ার্ড এই অ্যাগ্রেসিভ রেট কাটটা হয়তোবা আরো ফাস্ট থাকবে। জানুয়ারিতে আরেকটা রেট কাট ডিসিশন আছে। সেখানে মনে হয় এর চাইতে রেট ডিসিশন ওরা যেটা আজকের যে পুরো সেশনটা আমি মনোযোগ দিয়ে শুনেছি। সো বেসিক্যালি ব্যাংক অফ কানাডার যে ইন্ডিকেশনটা দিয়েছে যে জব মার্কেট হলো খুবই সফট। এখন যে জব মার্কেটের যে অবস্থা এ এটার মধ্যেও আবার একটা ডায়নামিক্স আছে যে সব জব কিন্তু আসলে সবগুলো সেক্টর কিন্তু একই রকম পারফর্ম করতেছে না। মেইনলি যেই পোরশনটা খুবই উইক সেটা হচ্ছে যে ইউথ এমপ্লয়মেন্ট যেটা। যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে জব পাচ্ছে না। সো দিস ইস দ্যা মোস্ট vulnerable portion of the labor market right now. যে পাশ করে কোনো জব পাচ্ছে না। সো দ্যাটস ভেরি কনসার্নিং ফর দেম। অলসো দে মেনশন অ্যাবাউট লাইক যেটা ওরা বলেছে যে যেহেতু ইমিগ্রেশন নাম্বার ওরা কম এক্সপেক্ট করছে নেক্সট ইয়ারে। সো দে আর অলরেডি অ্যাডজাস্টিং দেয়ার জিডিপি নাম্বার। সো বেসিক্যালি ওরা অলরেডি ফোরকাস্ট করছে যে জিডিপি নেক্সট ইয়ারে অত বেশি স্ট্রং হবে না। এখন মেইনলি যেটা প্রবলেম সেটা হচ্ছে যে তারা আরেকটা পয়েন্ট আউট করেছে যে widespread layoff এখনো শুরু হয়নি। So that would be a very concerning for Bank of Canada if widespread layoff starts to happen, which is that's going to be very challenging for them. আরেকটা বিষয় যেটা ওনারা বলেছে যে এক্সচেঞ্জ রেটের ব্যাপারটা যেটা বেশ কয়েকজন সাংবাদিক কোয়েশ্চেন করেছিল যে what will happen to the exchange rate? বিকজ এই ধরনের ডিফারেন্স যে ইউএস, কানাডার যে ইন্টারেস্ট রেটের ডিফারেন্স, এরকম ডিফারেন্স আ লাস্ট হয়তোবা ২০-২৫ বছর আগে হয়তোবা এরকম দেখা গেছে। এত বড় ওয়াইড ডিফারেন্স কখনো লাস্ট 20 ইয়ার্স এর মধ্যে দেখা যায়নি। সো এই কারণে আমি কিছুক্ষণ পরে যখন চার্ট গুলো নিয়ে একটু দেখাবো, we will see যে এন এই যে এটার যে ইফেক্টটা
এটা আসলে খুবই প্রবলেমেটিক ফর কারেন্সি এক্সচেঞ্জ এবং কারেন্সি এক্সচেঞ্জ রেট। এবং এই কোয়েশ্চেনটা একজন করেছিল যে, আম এই যে কারেন্সি এক্সচেঞ্জ রেটের যে প্রবলেমটা, ব্যাংক অফ কানাডার গভর্নর যেভাবে রেসপন্সটা করেছে সেটা হচ্ছে যে, আ ইউএস এর যে এক্সচেঞ্জ রেট মানে ডলার ইনডেক্সটা যেটা, ডলারটা আসলে অন্যান্য যতগুলো মেজর কারেন্সি আছে তাদের সবার কম্পেয়ার টু এভরিবডি ইট গেটস স্ট্রং। লাইক এই লাস্ট ৬ মাসে ডলার খুবই স্ট্রং ছিল। সো ইটস নট যে Canada made poor financial decision. It's also because US was extremely strong. এখন ব্যাংক অফ কানাডার আর্গুমেন্ট হচ্ছে যে আমি যদি অন্য কারেন্সির সাথে কম্পেয়ার করি কানাডিয়ান এক্সচেঞ্জ রেটকে যেমন ধরো ইউরোর সাথে অথবা পাউন্ড অন্যান্য যে মেজর কারেন্সি গুলো আছে সেগুলোর তুলনায় খুব একটা ডেপ্রিসিয়েট করে নাই। এখন প্রবলেমটা হচ্ছে যে কানাডার যে ইম্পোর্ট যে যেগুলো যেভাবে ইম্পোর্ট করে মেক্সিমামই হয় হলো ইউএস ডলারে পেমেন্ট। এখন এটাই হলো দেখার বিষয় যে will we see an uptick in inflation rate? কারণ যখন আমাদের প্রত্যেকটা জিনিস ইম্পোর্ট করতে হচ্ছে এবং আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে অ্যাজ এ হাই এক্সচেঞ্জ রেট, there is a chance যে ইনফ্লেশন may come back. Inflation rates might come back. সো এই কারণেই তারা যেটা বলেছে শেষ পর্যন্ত যে গোইং ফরওয়ার্ড ওদের যে 50 বেসিস পয়েন্ট কাটের ডিসিশনটা ছিল এটা ওরা করে ফেলছে। গোইং ফরওয়ার্ড ওদের রেট কাটটা হবে হলো একটু স্লোয়ার রেটে। হ্যাঁ? সো স্লোয়ার রেটে হবে কারণ হলো ওরা জানে না যে এটার ইফেক্টটা কি। সো they will observe what will happen in the US ট্রাম্প প্রেসিডেন্সিয়াল অফিস নেওয়ার পরে ও কিভাবে ট্যারিফ নিয়ে আসবে। সো they will wait and observe and how the market is going. So that's basically what Bank of Canada told us এবং ওরা যে জানুয়ারির যে মনিটারি পলিসি দিবে ওখানে ওরা বেশ কিছু সিনারিওতে হয়তোবা বলবে যে what they can expect if the US impose some tariff. আম হাউজিং নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল এবং ডেপুটি গভর্নর she said that look housing is not আমাদের কন্ট্রোলের মধ্যে। ফিসক্যাল যে এ মানে মেজারমেন্ট গুলা নেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে সেগুলা কিছুটা আবার মার্কেটটাকে একটু অ্যাক্টিভিটি বাড়াচ্ছে। বাট where she was happy to see is not price increase. So she was fine with the activity, so number of sales সেটা নিয়ে সে খুব হ্যাপি। বাট she was very happy to see a flat price মানে অ্যাক্টিভিটি বাড়তেছে বাট প্রাইস বাড়তেছে না। ইন্টারেস্টিংলি আজকে অফিসে আমি যখন কাজ করছিলাম তখন একটা কাপল আসছিল। তারা they are like 30-40 ইয়ার্স এর রিয়াল এস্টেট ব্রোকার। সো they have tons of experience. ওই দিকের একটা ব্রোকারেজ হাউসের ওনার। সো আমি ওদের কথাবার্তা শুনছিলাম। What they have told my colleague যে মার্কেট ট্রান্সেকশন খুবই কম। মানে এত লিস্টিং বাট there is not enough buyer. So they are just pulling off the property from the market and they might relist in the springtime because এই মার্কেট খুব কোল্ড। এইখানে এত সেলার যে বায়াররা অ্যাবজর্ব করতে পারতেছে না এত। সো এটা ইন্টারেস্টিং বিষয় যে দেখার বিষয় যে what will happen in the next 8 to 12 months because two-third of the mortgage, but a significant portion of the mortgage will renew next year, end of next year. So this is gonna be very interesting to see. Anything to add to Bank of Canada এই ডিসকাশন? না এখানে আমার একটা আপনার একটা কোয়েশ্চেন আছে। আমি ঠিক আ আ মানে আন্ডারস্ট্যান্ডিং এর হ্যাঁ, সিউর। পার্সপেক্টিভ থেকে। সো লেটস সে আপনার রিয়াল এস্টেট মার্কেট ইস গেটিং সফট। সো এখন ইটস বিকাম বায়ার্স মার্কেট, রাইট? সো এটার ইমপ্যাক্ট কি তাহলে আমরা রেন্ট মার্কেট দেখতে পারবো না? যদি আমরা এটার ইমপ্যাক্ট রেন্ট মার্কেটে আসে, সেক্ষেত্রে এটা তো আল্টিমেটলি ইনফ্লেশনের মানে ইনফ্লেশনটাকে কুল ডাউন করে আসবে। সো আমরা যে কনসার্ন ছিলাম যে এট দ্য সেম টাইম ইন্টারেস্ট রেট লোয়ার, ইনফ্লেশন ইস হায়ার। সো ওই কনসার্নটা কি আসলে কি টিকবে নাকি আমাদের এই কনসার্নটাকে মানে এই কনসার্নটা আসলে ওভারকাম করতে পারবে উইথ দিস রিয়াল এস্টেট মার্কেট? ইউ আর রাইট যে লাস্ট ৪ মাসে রেন্ট অ্যাক্রস ক্যানাডা বিভিন্ন রিপোর্টে আসছে যে ২-৩% এর মতো কমে আসছে এবং নোবডি ইস আস্কিং ফর রেন্ট ইনক্রিজ এনিমোর। As long as people are happy, landlords are happy as long as they are paying rent.
তুমি যে কোয়েশ্চেনটা করলা, দিস ইস প্রিটি ভ্যালিড যে যদি রেন্টাল প্রেশার কমে আসে, যেহেতু আর এখন এত বেশি ইমিগ্রেন্ট আসতেছে না, সো অটোমেটিক্যালি ইট উইল পুট লেস প্রেশার ফর দ্য রেন্টাল মার্কেট। প্লাস যেসব মার্কেটে প্রচুর রেন্টাল ডিমান্ড ছিল যেমন টরন্টোতে, প্রচুর নতুন কন্ডো আসতেছে যেগুলা হলো পুরা পিওরলি রেন্টাল কন্ডো। এগুলাতে কেউ আসলে বাসা নিজের জন্য কিনবে না। তো হয়তোবা প্রাইসটা ওভাবে বাড়বে না। সো দ্যাট উইল ইজ সাম অফ দ্য ইনফ্লেশনারি প্রেশার, যেটা হলো যে শেল্টার কস্ট এর যে পোরশনটা, রাইট, মানে ওইটা অতটা বেশি ইমপ্যাক্ট আর রিয়াল এস্টেটে থাকবে না। এটা আসলে এখানে এতগুলা ফোর্স, একটা ফোর্স হয়তোবা পজিটিভলি কাজ করে, আরেকটা ফোর্স নেগেটিভলি কাজ করতেছে। সো দ্যাটস এইটা আসলে এগ্রিগেট ইফেক্ট টা কি হবে, মানে মানে ওইটা হলো দেখার বিষয় যে কি অবস্থা। আ অ অ অ বেশ কয়েকজন সাংবাদিক কোয়েশ্চেন করেছে যে বিজনেসেস আর নট ইনভেস্টিং এট অল। যেটা আমি অনেকদিন ধরে বলে আসতেছি যে কানাডার যে লাস্ট জিডিপি নাম্বার, এই লাস্ট কয়েক কোয়ার্টার ধরে সব জব কিন্তু গভর্নমেন্ট জব। কোন প্রাইভেট সেক্টরে কিন্তু কোন জব এক্সাক্টলি, নাই। অনেকগুলো ব্যাংক হায়ারিং ফ্রিজ হয়ে বসে আছে। গভর্নমেন্ট জব, they don't care about efficiency, they just keep hiring people। হ্যাঁ? সো ওরকম যখন হায়ারিং হবে অটোমেটিক্যালি জিডিপি নাম্বার উইল লুক ভেরি রোজি। রাইট। হ্যাঁ? এখন nobody knows the answer, মানে টাইমই বলে দিবে যে আসলে কি অবস্থা হবে। বাট we are not going to be মানে বিডিং ওয়ার এর ওরকম যাওয়ার সম্ভাবনা এখন আর খুব কম। যেটা অনেক আগে থেকেই বলা হচ্ছে যে আম স রিয়াল এস্টেট will go up, but it will go up by the rate of inflation or inflation এর থেকে ১-২% হয়তোবা বেশি। So if the inflation is 2% then 4% রেটে বাড়বে। রাইট। which is very normal এবং হেলথি নাম্বার। মানে ওই অ্যাবসার্ড 2021 এর মতো যে অ্যাবসার্ড রকমের বাড়বে, ওরকম সম্ভাবনা খুবই কম। কারণটা হচ্ছে যে আ ওই ওই কারণ প্রাইস এখন এত হাই, ওই লেভেলে বাই করার মতো এত বেশি বায়ার নাই। কিছু মানুষ সাইড লাইনে বসে আছে, বাট ওই ক্রেজি বিডিং ওয়ার আর হচ্ছে না। এটা হওয়ার সম্ভাবনাও খুব কম। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ দ্য ব্যাংক অফ কানাডা ইন a সামারি। অলরেডি আমি এই টপিকেই আমি স্টক মার্কেটের রিঅ্যাকশন গুলো একটু দেখতে চাচ্ছি। তুমি কোন কোয়েশ্চেন করবা? না, জাস্ট একটা জিনিস এড করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আ ইন্টারেস্টিংলি ব্যাংক অফ কানাডার নেক্সট পলিসি রেট ডিসিশনটা হচ্ছে জানুয়ারি 29। সো আফটার ট্রাম্প টেকিং দ্য অফিস, সো ব্যাংক অফ কানাডা উইল ডিক্লেয়ার দেয়ার পলিসি রেট। সো এটা খুবই আমার মনে হয় না ট্রাম্প যেটা করছে সেটা হচ্ছে যে জাস্ট শুধু আ একটু মাঠটাকে গরম রাখার জন্য বিজনেসম্যানের মতো একটু আগে একটু বাংলাদেশে বাংলা ভাষায় বলে যে বাজায় দেখি ওরকম আরকি জিনিসটা। যে এটা আসলে ও তো বিজনেসম্যান, ও চাবেই যে একটু এগ্রেসিভলি একটু পুশ করতে তাহলে যাতে ও একটু সবাই একটু নড়ে চড়ে বসে ওর কথায়। রাইট, রাইট। আমি যে আপনার সাথে আগে ডিসকাস করছিলাম যে বেসিক্যালি আমার কাছে সেইম মনে হয় যে ও এই স্ট্র্যাটেজি এখানে প্লে আউট করতেছে। হ্যাঁ, এটাই ও সব জায়গায় করছে। আগের টার্মেও একই কাজ করছে যে নর্থ কোরিয়ার সাথে এই করবে, সেই করবে। ও জাস্ট শুধু একটা নেগোশিয়েশন করে এবং which is a negotiation technique যে এটা ও ইউস করতেছে। রাইট। সব বিজনেসই করে। আচ্ছা, আমি এই সেগওয়ে তেই আমি কুইকলি স্টক মার্কেটের আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? রাইট, দেখা যাচ্ছে। ওকে। সো দিস ইস লাইক দ্যা 5 ইয়ার বন্ড yield। অনেকেই ভাবে এটা হলো খুবই একটা কমন একটা জিনিস। এটার উপরে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম অলসো যে ফিক্সড রেট এবং ভেরিয়েবল রেট এর ইন্টারেস্ট রেটটা কিভাবে চেঞ্জ হয়। সো আমি আজকের ডেটটা আজকের রেকর্ডিংটা এইজন্য করতেছি এবং এটা খুবই একটা মানে এক্সাম্পল দেখানোর জন্য যে আজকে কিন্তু রেট ডিসিশন ছিল। হুম? আজকে কিন্তু 50 বেসিস পয়েন্ট কিন্তু ভেরিয়েবল রেট কমে আসছে। কিন্তু ফিক্সড রেট কিন্তু আজকে 2% মানে মানে 5 বেসিস পয়েন্ট আরো বেড়ে গেছে। হ্যাঁ? সো অনেকেই ভাবে যে আরে ফিক অ্যা ভে ব্যাংক অফ কানাডা রেট কমছে তার মানে ফিক্সড রেটও কমে আসছে। ফিক্সড রেট ইস a completely different thing। ফিক্সড রেট ব্যাংক অফ কানাডা যখন রেট ডিসিশন নেয়, তার অনেক আগেই ফিক্সড রেটের ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়ে যায়। কারণ বন্ড মার্কেটের যারা
প্লেয়ার আছে তারা কিন্তু অলরেডি এইটা anticipate করে ফেলছে। সো দ্যাটস হোয়াই এই যে এইখানে ২২ তারিখে সম্ভবত কোনো একটা রিপোর্ট ছিল বা সামথিং ছিল। ওরা কিন্তু অলরেডি অটোমেটিক্যালি এটা এস্টিমেট করে ফেলছে যে এটা ওদের কাছে জানা জিনিস ইনফরমেশনটা। ৩ উইকস এগো এটা ছিল 330, সেটা এখন গতকালকে নেমে আসছিল 280। তার মানে কিন্তু অলরেডি 50 বেসিস আগেই অ্যাডজাস্টমেন্ট হয়ে ব্যাংক অফ গেছে। ক্যানাডা রেট অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। হ্যাঁ? সো এখন বন্ড মার্কেট যেটা করতেছে যে আচ্ছা নেক্সট রেট ডিসিশন কি হবে সেটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। হ্যাঁ? এই কারণে আজকের মার্কেটে কিন্তু কোনো রিঅ্যাকশন নাই। 50 বেসিস পয়েন্টের কোনো কিন্তু রিঅ্যাকশন নাই। কিন্তু কারণ এটার রিঅ্যাকশনটা অলরেডি ৩ উইক আগেই হয়ে গেছে। ১ম এ ওরা ভাবছিল যে 25 বেসিস পয়েন্ট কাট হবে। এই কারণে এই যে 330 থেকে আ টু টু 95 95 এর কাছাকাছি মানে এই রেঞ্জে চলে আসছিল। 3 এর রেঞ্জে। পরে যখন দেখল যে না এ এ এ এই যে 29 এ ছিল হলো ইয়ে সম্ভবত কোনো জিডিপির নাম্বারের ডেট। 29 হু, হু। প্লাস 6th ডিসেম্বর 6th বিগ রেড ক্যান্ডেল। কারণ ওরা তখন বুঝে ফেলছে যে 50 বেসিস পয়েন্ট ছাড়া আর উপায় নাই। সো এই জিনিসটাই আমি বাংলাদেশী কমিউনিটি থেকে অনেকেই বুঝাইতে চাই যে ফিক্সড রেটের মার্কেট এবং ভেরিয়েবল রেটের মার্কেট কমপ্লিটলি ডিফারেন্ট। ফিক্সড রেটের মার্কেট কমপ্লিটলি ডিপেন্ডিং অন বন্ড ইল্ড এবং ভেরিয়েবল রেটের মার্কেট হচ্ছে ব্যাংক অফ ক্যানাডা রেটের সাথে। সো হোয়াট ক্যান উই সে অ্যাবাউট দিস নাম্বার? এই কারণেই রিসেন্ট যে আমরা মর্টগেজ মার্কেটের যে লো ইন্টারেস্ট রেট দেখছি ফিক্সড মার্কেটে, সেটা কিন্তু বেসিক্যালি এই সেপ্টেম্বর লোতে প্রচুর ইন্টারেস্ট রেট ড্রপ করেছিল। হ্যাঁ? দ্যা আইডিয়া ওয়াজ তখন বিজনেস সেন্টিমেন্ট মনে হয় আরো খারাপ ছিল। couple of months ago. হু, হু। সো এই কারণে যেটা ব্যাংক অফ কানাডার যে আজকের ডিসিশন ছিল, সেখানেও ওরা বলেছে যে বিজনেস ইস নট ইনভেস্টিং এবং আমি যদি এখন বিজনেস ওনার হই, আমি যদি 10, 15, $20 মিলিয়ন থাকে, I will be very hesitant to invest in Canada, to be honest. কেন? বিজনেস এনভায়রনমেন্ট নাই। You are taxing all the business owner at very high tax rate. Your exchange rate is very poor. You are not very competitive in terms of global scale. কারণ প্রোডাক্টিভিটি নাই। হু, হু। এমপ্লয়িদের প্রোডাক্টিভিটি নাই। So if somebody has mobility and somebody has money, why would I stay in Canada? I will leave Canada. এবং এইটাই আর্গুমেন্টটা অনেকে করেছে। বাট who knows? পলিটিশিয়ানরা তো আর they don't care. They don't have any skin in the game. এনিওয়ে, সো আমি খুব কুইকলি স্টক মার্কেটের একটা আপডেট দিয়ে যাচ্ছি। আমি ১ম এই শুরু করতেছি উইকলি চার্ট দিয়ে। বেসিক্যালি আমি একটু জুম আউট করতে চাচ্ছি। এবং যেটা দেখাতে চাচ্ছি যে NASDAQ is I think first time NASDAQ cross 20,000 পয়েন্টস। আজকে সম্ভবত 20,000 ক্রস করে গেছে। সো S&P 6,000 ক্রস and Dow Jones Industrial Average 44,000 ক্রস। সো এভরিথিং লুকস প্রিটি অল টাইম হাই এবং এই ধরনের সেন্টিমেন্ট ছিল ২০২১ সালেও। এন্ড অফ 2021 সালেও এরকম সবকিছুই অল টাইম হাই ছিল। এই যে ২০২১ এর এন্ড অফ ২১। সো মার্কেট ক্যান টার্ন মানে আপসাইড ডাউন হতে সময় লাগে না। হ্যাঁ? মার্কেটের একটা সুবিধা যেটা অনেকে রিয়াল এস্টেটে ইনভেস্ট করে যারা আর স্টক মার্কেটে ইনভেস্ট করে। দে ডোন্ট দেয়ার ইস আ ভেরি মানে বিগ পার্থক্য যেটা ডিফারেন্স ইন দ্য স্টক মার্কেট অ্যান্ড দ্য রিয়াল এস্টেট মার্কেট ইস স্টক মার্কেট ক্যান টার্ন 180 ডিগ্রি ভেরি কুইকলি। সো এরকম যে এই যে অল টাইম হাই সেন্টিমেন্ট এটা কিন্তু ২০২১ সালের শেষ দিকে ছিল। এবং ২০২২ সালে যখন ইউক্রেন ওয়ার শুরু হয় তখন কিন্তু সবকিছু খুব, খুব কম সময়ের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। সো মার্কেট টার্ন কুইকলি ভেরি কুইকলি। সো এটা হলো NASDAQ, এটা Dow Jones Industrial Average, S&P 500 সবকিছু অল টাইম হাই। এই যে এখানে বিগ ড্রপটা দেখা যাচ্ছে দিস ওয়াজ কোভিড টাইম। IWM ইস স্মল ক্যাপ। তারপরে হচ্ছে VIX। VIX হচ্ছে আ যেটা আমরা ইউজুয়ালি ইউজ করি সেটা হচ্ছে যে মার্কেট কত ভোলাটাইল সেটা বোঝার জন্য। সো ইটস আলসো ভেরি কোয়াইট। সো লো নাম্বার মিনস মার্কেট ইস ভেরি কোয়াইট। যখন হাই নাম্বার থাকে যেমন এই যে আর্লি কোভিড এর টাইম এটা অনেকটা স্পাইক করে অল টাইম হাই মনে হয় 80 পর্যন্ত গিয়েছিল। রিসেন্টলি এরকম একটা সময় ছিল অগাস্টের এই বছরে হঠাৎ করে স্পাইক করেছিল VIX।
Bitcoin is also all-time high, just crossed 100,000. Gold recently rallied to almost 2,700, came back a little bit এবং এখন আবার all-time high এর কাছাকাছি। Ethereum similar কাহিনী, all-time high এর কাছাকাছি। Oil, Jahid and I was talking if we should buy any oil. Looks like it came back oil. Jahid, we missed the trade. রাইট। ডলার ইন্ডেক্স যেটা আমি বলছিলাম, ডলার ইন্ডেক্স লাস্ট জুলাই থেকে আম very strong, প্রায় 6% appreciation ছিল। So anybody who has dollar, US dollar, will see a very strong conversion rate. These are bond rate. So 10-year bond in the US, 30-year bond in the US. So 10-year bond is paying like 4.23%, almost 4.3%. কানাডাতে এই রেটটা হচ্ছে 3% এর মতো। So there is a huge difference. So if I'm an investor and I have cash, I'll be much interested in US 10-year treasury bond because আমি যদি ওখানে ইনভেস্ট করি আমি প্রত্যেক বছর 4.3% করে পাবো। Whereas আমি যদি 10-year Canadian bond এ রাখি তাহলে মাত্র আমি 3.1% পাবো। So why would I keep my money in Canada? এবং তার Doesn't সাথে make any আপনার sense. আপনার এক্সচেঞ্জ রেট রিস্কটাও আপনার অ্যাডজাস্ট করতে হবে। Right. Right. So investors are not pretty optimistic of Canada right now. So that's kind of the nutshell. Any question, Jahid, before I go to the next segment, which is our uh, এখানে কোয়েশ্চেন ঠিক না। আমার একটা জাস্ট একটা কমেন্টস এড করা। সো আমি হচ্ছে গতকালকে হ্যাঁ, দেখছিলাম মার্কেটের আপনার ইউএস মার্কেটের ভ্যালুয়েশন নিয়ে। সো আ আপনি হয়তো রাইট, জানেন হয়তো কিছু জিনিস আছে যেমন আপনার মার্কেটে যেটা রেগুলার আমরা দেখি মার্কেট পি বা মার্কেট পিবি এর বাইরেও আপনার ওয়ারেন বাফেট কিছু ওর ইন্ডিকেটর ইউস করে। তো সেগুলো আমি দেখছিলাম। সো এগুলো রাইট। সবগুলোই মানে ইন্ডেক্সের মতো করেই সবগুলোই হচ্ছে একদম অল টাইম হাই এবং কিছু নাম্বার হচ্ছে আপনার টাচ করছে ২০০১ এর যে ডটকম বাবল ছিল ওই সময়ের যে নাম্বার গুলো আছে, ওই নাম্বারের সাথে অলমোস্ট টাচ করে ফেলতে হবে। সো যেটা আপনি বললেন যে অনেক মার্কেট অ্যাডভাইজার যেমন আমি আমি আমাদের আমি আমাদের যে পোর্টফোলিও ম্যানেজার আমরা we are a team of 3 we manage about 200 million 150-60 মিলিয়ন ডলারের ম্যানেজ করি আমরা। আমাদের পোর্টফোলিওতে যেরকম আমরা we are already not fully invest in the US. So this is a one thing that we are doing যে US এর মার্কেটের যে ভ্যালুয়েশন এখন it's close to the dot com bubble valuation এর কাছাকাছি। তুমি যেটা বললা যে অনেক ইন্ডিকেশনে। সো অনেক পোর্টফোলিও ম্যানেজারই আছে যারা হলো মানে ফুল পজিশন আর নিচ্ছে না। They are raising cash. They're not fully invested in the US because they don't know when the market will turn এক্সাক্টলি। সো যেটা আপনি বললেন যে মার্কেট ক্যান গো আপসাইড ডাউন লাইক ইন এ very ওভারনাইট। quickly. দেখা Yeah, যাবে হয়তো কোনো right. একটা মিডল ইস্টে একটা ইভেন্ট আজকে রাতে হয়েছে, tomorrow morning it will reflected heavily in the market and no one will get the chance to get out of that market. Right. এবং মার্কেট যেটা বলে যে মার্কেট has its own forces এবং মার্কেট will look for opportunity to sell মানে Exactly. ওরা খোঁজে হলো সুযোগ খোঁজে যে কখন সেল করতে পারবে। এনিওয়ে সো এই সেগমেন্টটাতে আমি কথা বলব যে হাউ টু এনালাইজ এ মিউচুয়াল ফান্ড। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেকেরই বিভিন্ন ব্যাংকের সাথে মিউচুয়াল ফান্ড আছে। আম যারা বাংলাদেশে মানে কানাডাতে ইনভেস্ট করে। সো অনেকেরই মিউচুয়াল ফান্ড কিভাবে পড়তে হয় বা কিভাবে এনালাইজ করতে হয় সেই বিষয়টায় আম 99% বলতে পারি যে সিউর না মানে ঠিকভাবে এনালাইজ করতে পারে না। সো I will try to explain everything today in a very easy easy English so that people can understand. সো আমি এখানে এক্সাম্পল হিসেবে আরবিসি নিয়েছি। কেন নিয়েছি? কারণটা হচ্ছে যে আরবিসির এই ফান্ডটা I think this is the largest mutual fund in Canada. মানে এটার যে সাইজ this is almost $60 billion fund. It's one of the largest portfolio in Canada. At least আমার দেখা মতে। এর থেকে আমি কোন বড় ফান্ড দেখি নাই। এবং এটা আরবিসির ফ্ল্যাগশিপ ওরা ব্রাঞ্চ লেভেলে এই ফান্ডটা বিক্রি করে। সো বেসিক্যালি আপনি যদি আ আরবিসির ওয়েবসাইটে যান, আপনি দেখতে পারবেন যে এখানে আ
শত, শত ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড আছে। হ্যাঁ? এবং এই সিরিজ এ, সিরিজ এফ, সিরিজ ও এটা নিয়ে আমি অন্য আরেকদিন কথা বলব। আপনারা যখন ব্রাঞ্চে যান, তখন আপনারা দেখবেন যে আপনাদের অ্যাডভাইজাররা সাধারণত এ সিরিজ ফান্ড আপনাদেরকে সেল করবে এবং আপনি যদি এখানে লিস্টে যান, দেখতে পারবেন যে এখানে প্রায় ৩০০ টার মতো প্রায় অলমোস্ট ডিফারেন্ট, ডিফারেন্ট ফান্ড আছে। বিভিন্ন ক্যাটেগরির ফান্ড আছে। আ এবং বিভিন্ন জিনিসকে তারা ইনভেস্ট করে। সো ইটস ভেরি ডাইভার্স এবং আরবিসি যেহেতু কানাডার সবচেয়ে বড় আ ফান্ড কোম্পানি মানে সবচেয়ে বড় ব্যাংক, they have the largest suites of product. সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইটস ওয়াইড রেঞ্জ, রাইট? ২৮৮ টা মিউচুয়াল ফান্ড আছে। ইটস a হিউজ কালেকশন। সো আমি এখানে আ সিলেক্ট ব্যালান্সটি নিচ্ছি। কারণ হলো দিস ইস দ্য লার্জেস্ট মিউচুয়াল ফান্ড। এট লিস্ট I know. So it's been almost how many years? Almost 40 years now এই ফান্ডটা লঞ্চ করেছে এবং এইটার পোর্টফোলিও ম্যানেজার সারা রিপল আম শি ইস অলসো a CFA আম এবং প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের আপনার একটা ফান্ড কোড থাকে। সো এইখানে এই ফান্ড কোডটা হলো RBF 460, হ্যাঁ? সো আপনি যখন মিউচুয়াল ফান্ড কেনেন, তখন আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার they are required to give you a document like this. So this is a like a regulatory requirement যে ওরা আপনাকে এরকম একটা ডকুমেন্ট দিবে। বেসিক্যালি এই ডকুমেন্টটা হচ্ছে ইউজুয়ালি 2 থেকে 3 পেজের হয়। এবং এটা হলো ফান ফ্যাক্ট। ফান ফ্যাক্টটা হচ্ছে যে আপনার বলতে পারেন যে প্রসপেক্টাস বা একটা ছোট একটা ব্রোশার যেটাতে আপনার প্রসপেক্টাসটা ডিফারেন্ট। প্রসপেক্টাসটা ইউজুয়ালি লম্বা হয়। আমি সরি যে আমি মিসকোট করছি। বাট ফান ফ্যাক্টটা হলো একটা সামারাইজড ডকুমেন্ট ২ থেকে ৩ পেজের যেখানে আপনার মেইন যে ইনফরমেশন গুলো ওগুলা লিস্ট করা থাকবে। সো এই ফান ফ্যাক্ট টা হচ্ছে এইটা। সো ৩ পেজের ফান ফ্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনার লেখা থাকবে যে এই ফান্ড কোম্পানিটা কারা? আরবিসি গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট। এই ফান্ডের নাম কি? আরবিসি সিলেক্ট ব্যালান্স পোর্টফোলিও। সিরিজ এর নাম থাকবে। সিরিজ এ, সিরিজ এফ ডিপেন্ড করবে যে আপনি কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এর সাথে কাজ করতেছেন এবং ওরা কোন ধরনের প্রোডাক্ট সেল করতে পারে। সো সিরিজ এটা আপনি মোস্ট ব্রাঞ্চ লেভেলে যেই অ্যাডভাইজার গুলো তারা আপনাকে সিরিজ এ সেল করবে এবং এইটার ফান্ড কোড দেওয়া থাকবে এখানে। যেমন এখানে ফান্ড কোড দেওয়া আছে, আমি একটু জুম করি। RBF 460 আপনি যদি ইউএস ডলারে থাকে, আপনি যদি ইউএস ডলারে কিনতে চান তাহলে এটার আবার ইউএস একটা ভার্সন আছে। এগেইন এই যে এটা জিজ্ঞেস বললাম যে 1986 থেকে শুরু হয়েছে এবং এটা এই ডকুমেন্টটা আবার প্রত্যেক অ্যানুয়ালি একবার করে আপডেট হয়। আপনি যদি এখানে যান, এখানে আপনি মোস্ট আপ টু ডেট রিপোর্টিংটা পাবেন। সো এখানে যেমন আ দেখা যাচ্ছে যে আচ্ছা আমি এটাই ইউজ করি যেহেতু এক্সাম্পল হিসেবে আমি তো এখানে দেখা যাচ্ছে যে প্রায় $53 বিলিয়ন as of May 31st where we already know যে as of today it was almost $59 বিলিয়ন। সো অলমোস্ট $6 বিলিয়ন গ্রোথ ছিল এই লাস্ট ৬ মাসে। এটা কিছুটা হয়তোবা মার্কেট অল টাইম হাই দ্যাটস দ্য রিজন। এবং নতুন করে অনেকে ইনভেস্ট করছে। দ্যাটস অলসো আ রিজন। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা কস্ট থাকে যে যেটা আরবিসি আপনার কাছ থেকে নিবে। আ ইটস নট পারফরম্যান্স ফি, এটা হচ্ছে যে কস্ট অফ ম্যানেজিং দ্য মানি। আপনি প্রফিট করলেও এই টাকাটা আরবিসি আপনার কাছ থেকে নিবে। আপনি লস করলেও আরবিসি এই টাকাটা আপনার কাছ থেকে নিবে। সো এই ফান্ডের 1.94 হলো আপনার ফান্ড ফি। সো আমরা যদি এখানে যাই, এই যে এখানে দেখতে পারবেন এমিআর। হুম? আচ্ছা। এখন 2nd যেটা যে এই ফান্ডটা আরবিসি গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং পোর্টফোলিও ম্যানেজারও হলো আরবিসি গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট। ইউজুয়ালি এ এ পোর্টফোলিও ম্যানেজাররা এরকম টিম থাকে। সো এই টিমে আপনার আ এই এ সারা হলো এই টিমের পোর্টফোলিও ম্যানেজার। আপনি যদি এখানে যান, অনেক সময় আওয়ার টিমে যদি যান তাহলেও দেখতে পারবেন যে বিভিন্ন পোর্টফোলিও ম্যানেজারদের এক্সপার্টিস। সো আপনি যদি এখানে যাওয়ার পরে দেখতে পারবেন যে মোটামুটি এই টিমটায় সারাহ, ডেভিড, গবি
এবং অ্যাশলি সবাই হলো আপনার এই পোর্টফোলিওটা ম্যানেজ করতেছে এবং those who don't know মানে ইউজুয়ালি সিএফএ রা হচ্ছে এই জবগুলো করে। আ জাহিদ এবং আমি দুজনেই হলো বলতে পারেন যে we are not doing our job, proper job. So সিএফএ রা ইউজুয়ালি পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করার that's where they are employed the most. আচ্ছা। এখন আসি যে আ অন্যান্য আর কি ইনফরমেশন থাকে। আর ইনফরমেশন যেগুলো থাকে সেটার মধ্যে ইনফরমেশন থাকবে যে এটার পারফরম্যান্স। সো এখানে যেমন ক্যালেন্ডার ইয়ার পারফরম্যান্স দেওয়া আছে। সো এই বছরে year to date it performed 12%, 10%. The year before that it lost money almost 12.5%. এবং আপনারা লাস্ট 10 ইয়ার্স এর আপনারা দেখতে পাচ্ছেন। এবং উপরের দিকে আপনারা পাবেন যে 10 ইয়ার্স এর এভারেজ রেট কত ছিল? 5.9, 5 ইয়ার্স এর 6.2. কারণ হলো এই যে এই নেগেটিভ ২ টা যেই রেট that brings the average down. So that's how it's calculated. সো আপনি যদি এখানে যান এই ফান ফ্যাক্ট এ তাহলে দেখতে পারবেন যে এই ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। লাস্ট 10 ইয়ার্স এর যেটা। আচ্ছা। এখন আর কি ইনফরমেশন আছে? আর ইনফরমেশন আছে যেমন হলো এই যে ইনভেস্টমেন্টটা মিউচুয়াল ফান্ডটা এটা কোন মার্কেটে ইনভেস্ট করতেছে। সো এখানে যদি আমরা যাই তাহলে আমি দেখতে পারবো যে এই এই আ পোর্টফোলিওটার 60% স্টক, 40% বন্ড। হুম? সো স্টক কি? ধরেন আরবিসির শেয়ার বা টিডির শেয়ার বা অ্যাপলের শেয়ার এগুলোকে বলে হলো ইকুইটি বা স্টক। হুম? আর বন্ড হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আ গভর্নমেন্ট বন্ড বা যেগুলাকে বলে হলো কর্পোরেট বন্ড যেমন হলো যদি Google কোনো বন্ড ইস্যু করে, আ বন্ড হচ্ছে মানে ধার নেওয়া আরকি। যে কোনো কর্পোরেশন অথবা গভর্নমেন্ট আপনার কাছ থেকে ধার নিতেছে এবং বিনিময়ে আপনাকে একটা ইন্টারেস্ট দিচ্ছে প্রত্যেক বছরে। সো দিস ইস বন্ড। টিপিক্যালি দে আর কনসিডারড সেফ। আর স্টকটা হলো যে কোম্পানির পারফরম্যান্স এর উপরে। স্টক যদি ভালো করে তাহলে এটা ৳১০০ থেকে ৳২০০ ও যায়। আবার যদি খারাপ করে তাহলে ৳১০০ থেকে ৳২০ য় নেমে আসে। সো দ্যাটস দ্য আইডিয়া। সো এই ফান্ডে মিউচুয়াল ফান্ডের মধ্যে 60% স্টক আর 40% বন্ড এবং এটা হচ্ছে মিক্স। সো এই ৳১০০ আপনি যদি এই কোম্পানিতে ইনভেস্ট করেন, মানে এই মিউচুয়াল ফান্ডে, তাহলে আমরা দেখতে পারবো যে $২১ এর সামথিং উইল বি ইনভেস্টেড ইন দ্য ইউএস স্টক মার্কেট। সো ইউএস এর স্টক মার্কেটে যাবে $২১ এর মতো। এবং এই মিক্সটা চেঞ্জ হয়। এটা হলো অ্যাজ অফ মে 31st এর এইটা মিক্স ছিল। 18% এর মতো অনেকটা আপনার গ্লোবাল ইকুইটি মার্কেট। মানে হলো যেগুলা ধরেন আপনি ইউরোপিয়ান কোন স্টক যেমন ধরেন BMW র স্টক অথবা Mercedes এর স্টক অথবা উম অনেক জার্মান কোম্পানি আছে, অনেক ইউকে র কোম্পানি আছে। আ এই ধরনের কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করতেছেন। 15% যাবে হলো কানাডিয়ান স্টক মার্কেটে। হুম? আর বাকিটা যাবে হলো আপনার কানাডিয়ান বন্ড। সো এই সবকিছু মিলায়ে আপনার ৳১০০ আপনি যদি ইনভেস্ট করেন তাহলে এইভাবে অ্যালোকেট হবে। এবং আপনি এটা দেখতে পারবেন যে ইন্ডিভিজুয়ালি আপনাকে টপ 10 হোল্ডিং এর ইনফরমেশন দেওয়ার কথা। এটা প্রত্যেকটা ফান্ড আ ফ্যাক্ট এর রিকোয়ারমেন্ট যে ১ম ১০ টা আ টপ হোল্ডিং আপনাকে শেয়ার করতে হবে। এবং ওরা আপনাকে একটা রিস্ক রেটিং দিবে যে এটা কি লো টু মিডিয়াম রিস্ক নাকি মিডিয়াম রিস্ক নাকি হাই রিস্ক। হুম? এই ইনফরমেশনটা ওরা আপনাকে দিবে। এছাড়াও আপনার কোনো সেলস চার্জ যদি থাকে, এখনকার দিনে আ সেলস চার্জ অতটা নাই। আ ও আগে আমি যখন ১ম এই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি তখন অনেক ইন্সুরেন্স কোম্পানির আ অ্যাডভাইজাররা অনেক আ সেলস করত বা মিউচুয়াল ফান্ড কোম্পানির অনেক অ্যাডভাইজাররা সেল করত যেখানে ছিল হলো ডেফার্ড সেলস চার্জ, ডিএসসি ফান্ড অথবা অনেক সময় ফ্রন্ট এন্ড ফান্ড ছিল। মানে হচ্ছে যে ধরেন ৫% যদি ফ্রন্ট এন্ড কমিশন হয়, তাহলে আপনি ৳১০০ ইনভেস্ট করলে ৳৫ আগেই চলে যাবে ওই অ্যাডভাইজারের কমিশন হিসেবে। আর শুধুমাত্র ৳৯৫ আপনার ইনভেস্ট হবে। দ্যাটস ফ্রন্ট এন্ড কমিশন। সো ইউজুয়ালি বড় ব্যাংকগুলো এরকম কোনো সেলস চার্জ নাই। সো যদি থাকে এই ইনফরমেশনটা এখানে ওরা বাধ্যতামূলকভাবে ওদেরকে শেয়ার করতে হবে। আ এছাড়াও এগুলো সাধারণত স্ট্যান্ডার্ড কিছু ডি এ ইনফরমেশন থাকে। আরেকটা জিনিস যেটা অনেকেই জানে না সেটা হলো যে
টিপিক্যালি মিউচুয়াল ফান্ডের একটা শর্ট টার্ম ট্রেডিং ফি থাকে যে আপনি যদি উইদিন দ্য 30 ডেজ অথবা 7 ডেজ এটা ডিপেন্ড করে ফান্ডের উপর। বাট নরমালি ইট আইদার 7 ডেজ অর 30 ডেজ। মানে হচ্ছে যে আপনি যদি ৩০ দিনের মধ্যে বা ৭ দিনের মধ্যে আপনি যদি মিউচুয়াল ফান্ডটা কিনে বিক্রি করে দেন তাহলে there is a 2% penalty. হুম? So that's pretty much it how you can analyze a mutual fund. মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করবেন, একটা মিউচুয়াল ফান্ডের সাথে কিন্তু আরেকটা মিউচুয়াল ফান্ড আপনার ডিরেক্টলি কম্পেয়ার করতে পারবেন না। কারণটা কি? প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা ক্যাটেগরি থাকে। যেমন এই মিউচুয়াল ফান্ডটা হচ্ছে গ্লোবাল নিউট্রাল ব্যালেন্স। হ্যাঁ? এই ক্যাটেগরিতে ওরা এটা। এখন এটার সাথে আপনি ধরেন S&P 500 এর ইনডেক্স ফান্ডের কম্পেয়ার করলে হবে না। এটা অ্যাপল টু অরেঞ্জ কম্প্যারিজন হলো। এই ফান্ডের গোল হচ্ছে এরা 60% স্টকে ইনভেস্ট করবে, 40% বন্ডে ইনভেস্ট করবে। তাহলে আপনি যখন এটার পারফরম্যান্স মেজার করবেন, you have to use their benchmark. সো ইউজুয়ালি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের শুরুতেই বলে দেওয়া থাকবে যে এই ফান্ডের ম্যান্ডেট কি। যেমন এখানে লিখেই দেওয়া আছে যে এই ফান্ডটা প্রাইমারিলি ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট করে। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরেন সিআইবি 500, হ্যাঁ? এটা যেমন আরেকটা মিউচুয়াল ফান্ড। এটা সিআইবিসির মিউচুয়াল ফান্ড। আমি যখন সিআইবিসিতে ছিলাম I used to use this fund a lot for my clients. সো এইটার যেমন আপনার একটা ম্যান্ডেট দেওয়া ছিল যে এটার অবজেক্টিভই হচ্ছে যে S&P 500 এর যে কোম্পানিগুলো আছে সেগুলোকে ট্র্যাক করবে। সো আপনি যখন মিউচুয়াল ফান্ড কিনতে যাবেন, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা ম্যান্ডেট থাকবে এবং ওইটা আপনাকে দেখতে হবে যে আপনার ম্যান্ডেটটা কি? হুম? এবং প্রত্যেকটারই একটা আপনার বেঞ্চমার্ক থাকবে যেমন এখানে দিয়ে দেওয়া হইছে যে এইটার বেঞ্চমার্কটা কি? মানে আপনি কম্পেয়ার করতেছেন কার সাথে? This is how you analyze a mutual fund. সো আপনি এই ফান্ডের সাথে এই ফান্ডের কম্পেয়ার করলে একেবারেই অ্যাপল টু অরেঞ্জ কম্প্যারিজন হবে। কারণ এই ফান্ড আর ওই ফান্ড একই ক্যাটেগরির না। You have to compare the same category fund. ওকে? সো আমার মনে হয় it is enough. I hope যে I can explain a little bit. Any question জাহিদ তোমার তো আমি এখানে পার্ট থেকে? জাস্ট আপনার কয়েকটা কোয়েশ্চেন করতে চাই। যেটা হচ্ছে বেসড অন মাই হ্যাঁ, পাস্ট এক্সপেরিয়েন্স। সো I used to have this question from the clients. So রাইট। so নাম্বার 1 কোয়েশ্চেন যেটা ইউজুয়ালি ক্লায়েন্টরা আমাদেরকে করতো সেটা হচ্ছে আ যেটা ম্যানেজমেন্ট EMEA যেটা ফান্ডের সো হ্যাঁ, এবং যেটা ফান্ডের NAV ডিক্লেয়ার করছে বা ফান্ডের যে প্রাইস এই মুহূর্তে যেটা আছে। সো ফান্ডের NAV ই তো এই মুহূর্তে ফান্ডের প্রাইস। রাইট? সো যেটা এখানে রাইট। দেখতে পাচ্ছি 35 68 $35.68 সো এই হ্যাঁ। EMEA টা কি এই NAV টা EMEA কি NAV এর সাথে অ্যাডজাস্টেড থাকে নাকি এই NAV এর উপরে আবার EMEA টা চার্জ করে তারপরে হচ্ছে রিডেম্পশন করা হবে। ইন কেস অফ রিডাকশন সো যদি সেল করতে চায় কোন ইনভেস্টর সেক্ষেত্রে সে কি এই NAV টাই পাবে নাকি NAV এর উপরে যে EMEA টা শো করতেছে সেই EMEA টা অ্যাডজাস্টেড হবে? সো এটা আমার একটা খুবই কমন কোয়েশ্চেন ছিল। ইউজুয়ালি যেটা হয় যে এই এমিআরটা অটোমেটিক্যালি এই ফান্ড লেভেলে এটা কেটে রাখে। ফান্ড লেভেলে। সো এই ন্যাভটা যখন ক্যালকুলেট করে তখন আ যেটুক আমার ধারণা সেটা হচ্ছে যে এই এমিআর কারণ এটা তো ওরা বছরে কাটে না একবার। এটা থ্রু আউট দ্যা ইয়ার ওরা এভারেজ ব্যালেন্স এর উপরে কাটে। রাইট, হ্যাঁ? সো আমার ধারণা I could be wrong যে এই NAV এর মধ্যেই অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর যখন কাস্টমার যদি ধরো আ 60 ডেইজ ধরো কথার কথা এটা এই এমিআর টা হলো ১ বছরের জন্য, রাইট? সো ইফ somebody is holding this mutual fund for 6 months, he will just pay half the NAV because ওই 6 মান্থের জন্য ফান্ড লেভেলে ওই ধরে নেই এটা 2%। সো ৬ মাসের জন্য কিন্তু ফান্ড লেভেলে 1% কাটবে এমিআর ম্যানেজমেন্ট ফি হিসেবে। ওরা কিন্তু পুরাটা কাটবে না। ইটস নট লাইক যে ক্লায়েন্ট যখন উইথড্র করতে যাবে তখন এমিআর দিবে না। এটা অটোমেটিক্যালি ফান্ড লেভেলে কেটে রাখে। এট লিস্ট দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। এক্সাক্টলি, এক্সাক্টলি। আপনার এটা যেটা হ্যাঁ, আপনি কারণ দ্যাট মেক্স মোর লজিক্যাল সেন্স। যেটা আপনি বললেন যে প্রো রাটা বেসিস এ হবে। বেসিক্যালি দ্যাট ইস প্রোরেটেড দ্যা হয়ে যায়। ইয়ারলি। হ্যাঁ, সো এটা প্রোরেটেড করে
যতটুকু ফান্ড আপনি হোল্ড করতেছেন যতটুকু সময়ের জন্য ওটার উপর এভারেজ করে ওয়েটেড এভারেজ করে আপনারটা এটা ডিডাক্ট করা হবে এবং NAV is the final number what clients used to get after redemption. হ্যাঁ। আরেকটা কমন কোয়েশ্চেন যেটা আমি সো জি ভাইয়া বলেন। বাই করার সময় কেউ যদি বাই করলো $40 এ ন্যাভে। সো যদি আমি ধরে নেই যে $1 হলো মানে 1% হলো আমি ৬ মাসের জন্য 1% আমি এমিআর দিচ্ছি। সো ও ওই ওইভাবে কেটে রাখবে ন্যাভ থেকে। এবং এটা ডেইলি ওইটা কাটতে থাকবে। কারণ এখনকার সফটওয়্যার তো খুবই ইজি। রাইট, দে ক্যান দে ক্যান ইজিলি ক্যালকুলেট দ্যা এভারেজ ব্যালেন্স এবং ওইভাবে কেটে রাখবে। রাইট। আরেকটা হচ্ছে হ্যাঁ, 2nd কোয়েশ্চেন আরেকটা খুবই কমন কোয়েশ্চেন যেটা আমি ফেস করতাম সেটা হচ্ছে আ ফান্ডের অ্যালোকেশন। সো আপনি আপনি একটু কষ্ট করে ফান্ড ডকুমেন্টটাতে যেটা আপনি দেখালেন, এইটা না ফান্ড ডকুমেন্টটাতে হ্যাঁ, আপনি দেখিয়েছেন। পিডিএফটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই হ্যাঁ, জায়গাটাতে যেটা সো ফান্ডের ম্যানেজ হচ্ছে they used to invest in 60% in equity and 40% in fixed income. So is it I mean রাইট। এটা কি তারা কনসিস্টেন্টলি মেইনটেইন করে নাকি এই জিনিসটা ভেরিয়েবল নাকি কিভাবে জিনিসটা হয়? এটা একটা কমন কোয়েশ্চেন লাইক আমার ফান্ড আমি ইনভেস্ট করতেছি মিউচুয়াল ফান্ডে। এটা কোথায় ইনভেস্ট হবে এবং কিভাবে ইনভেস্টমেন্টটা হবে? সো এটা একটা খুবই কমন কোয়েশ্চেন ছিল। ইউজুয়ালি যেটা হয় সেটা হলো যে যখন কোনো ফান্ড লঞ্চ করা হয়, ওদের একটা ম্যান্ডেট থাকে যে এটার স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন কি? স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন যেমন এখানে 60% ইকুইটি। 60% ইকুইটি আর 40% বন্ড। হ্যাঁ? সো এইটা হচ্ছে ওদের ম্যান্ডেট যে 60% স্টক রাখতে হবে, 40% বন্ড রাখতে হবে। সো এখন যদি কোনো কারণে মার্কেট একটা সেগমেন্ট অফ দ্যা মার্কেট বেড়ে যায়, হুম? যেমন এইটারই কথা ধরি। এখানে যেরকম দেখা যাচ্ছে যে এটার বেঞ্চমার্ক কিন্তু 25 হওয়ার কথা। ইউএস স্টক মার্কেট। বাট আমি দেখতে পাচ্ছি এখানে 25.4 সো এই যে 0.4 এর এক্সেসটা, হ্যাঁ? আবার এখানে দেখা যাচ্ছে যে MSCI ইউরোপ টোটাল মার্কেট থাকার কথা ৭.৫ বাট আমি কিন্তু আছে 6.9 সো এই যে 0.5% 1% সো ইউজুয়ালি প্রত্যেকটা পোর্টফোলিও ম্যানেজারের একটা গাইডলাইন থাকে যে আচ্ছা আমি উইদিন দিস ব্যান্ড এবং এই ব্যান্ডটা 3 to 5% এর রেঞ্জ হতে পারে। যে as long as I am within that band then I don't have to মানে এই এই যে এক্সাক্ট নাম্বারটা সেটাতেই আমাকে থাকতে হবে এমন না। সো we can avoid কারণ হলো আমি যদি এরকম আ এক্সাক্ট নাম্বারটাকে বারবার করে আমাকে রাখতেই হয়, তাহলে যেটা হবে যে আমার ট্রেডিং কস্ট বেড়ে যাবে। সো I always have to rebalance মানে আমাকে বারবার করে সেল করতে হবে যে এটা যদি কোনোটা কোনো পোরশন যদি আমার বেশি হয়ে যায়, তখন আমাকে সেল করে আবার কমায় মানে এখানে অনেক বেশি ট্রান্সেকশন এর জিনিস চলে আসে। সো এই কারণে ইউজুয়ালি যেটা হয় যে পোর্টফোলিও ম্যানেজাররা ওরা একটা রেঞ্জ মেইনটেইন করে যে আচ্ছা, আমি এখানে আমার বলা আছে 60% স্টক, 40% বন্ড। বাট আমার যদি স্টক 62% হয়, আমি এমন না যে আমি এটা আবার ওটা রিব্যালেন্স করে আবার ওরকম নিয়ে আসবো। ইউজুয়ালি এটা একটা রেঞ্জের বাহিরে গেলে তখন ওরা রিব্যালেন্স করে। কারণ ডেইলি রিব্যালেন্স করতে গেলে ইটস নট ভেরি কস্ট এফিশিয়েন্ট। সো ওদের একটা স্ট্র্যাটেজিক অ্যালোকেশন থাকে। তারপরে ওরা আবার ট্যাকটিক্যাল অ্যালোকেশন যেটা বলে, যেটা হলো শর্ট টার্ম এই যে ফ্লাকচুয়েশন গুলা হয়, সেটার কারণে অনেক সময় একটু ওভারওয়েট থাকে, কিছু আন্ডারওয়েট থাকে। সো ওইভাবে ওরা অ্যাডজাস্ট করে। সো ইয়া আপনি যেটা বললেন একটা এবং এটা ফ্লেক্সিবল একটা ব্যান্ড এটা ইনভেস্টমেন্ট হ্যাঁ, ইনভেস্টমেন্ট কমিটির একটা জাজমেন্ট থাকে যে আচ্ছা, if we are outside of this range then we have to take some decision. But if it's within this range, we don't need to do anything. So that's kind of এটাই। Okay, so I think I spoke about সো এখানে জাস্ট জিনিসটা অনেকের মধ্যে কমন একটা কোয়েশ্চেন থাকে। অনেকেই ভাবে যে এই যে এমিআরটা এটা মনে হয় যে আমি শুধুমাত্র লাভ করলে আমি এই ব্যাংকে দিব। না, আমি যেটা আগেই বললাম এবং এটা কয়েকদিন আগে সিবিসি মার্কেট রিপোর্টের একটা এপিসোড ছিল। ওইখানে ক্লায়েন্ট অ্যাডভাইজারকে কোয়েশ্চেন করছে যে এই যে 2% টা এটা কি লাভের উপরে নাকি ফান্ডের উপর ওটা। না করলেও আমাকে দিতে হবে। সো অ্যাডভাইসরটা আসলে ঠিকমতো অ্যান্সার দিতে পারে নাই এবং ইট ওয়াস লাইক somebody who is selling mutual fund and cannot explain this fee, like they shouldn't have the job. সো এইটা হলো আপনার regardless of
পারফরম্যান্স এটা আপনাকে দিতেই হবে। রাইট। ওকে এবং এই পারফরম্যান্স এর একটা পোরশন এই যে 1.94 যেটা দেখতেছেন, এটার একটা পোরশন যায় হলো আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এর কাছে। যেখানে এই যে এখানে যেরকম আমরা এই যে এই সারা রিপল এর টিমটা, তারা একটা পোরশন পায় ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট হিসেবে। আরেকটা পোরশন পায় হলো যে আপনি যে ব্রাঞ্চ লেভেলে যে ব্রাঞ্চ অ্যাডভাইজার এর সাথে কাজ করতেছেন, সে ব্রাঞ্চ একটা কমিশন পায় এই এই পোরশনের। এছাড়াও অপারেটিং এক্সপেন্স যে ধরেন কর্পোরেট ট্যাক্সেশন এই অন্যান্য যত কিছু আছে, এই একটা ফান্ড ম্যানেজ করা অনেক এক্সপেনসিভ কাজ। এইগুলার অপারেশনাল যে এক্সপেন্স আছে সেটা প্লাস ট্যাক্সেস। এই সবগুলো কম্পোনেন্ট মিলায়ে হলো আপনার MER। এই যে 1.94 আপনি চিন্তা করে দেখেন যে এই একটা ফান্ড যদি আমি ধরে নেই যে এই ফান্ডের সাইজ $60 বিলিয়ন। এটা হলো 6 মিলিয়ন। This is 6 billion, হুম। 60 billion. So that's a huge number. So আমি যদি ধরে নেই 1.94, so this fund alone is making almost 1 billion 1 billion $1 billion in in a year. fees for the bank. Now, obviously সবকিছুই এই $60 বিলিয়ন এর মধ্যে সবই যে A ক্লাস ফান্ড তা না। অনেক সময় এটার মধ্যে F ক্লাস ফান্ডও আছে। সো ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট নাম্বার। কারণ আপনি ফান্ড ক্লাস চেঞ্জ করলে আপনার ফিও চেঞ্জ হয়ে যাবে এবং এটা আমি আরেকটা এপিসোডে হয়তোবা বলব, এক্সপ্লেইন করব। আ সব $60 বিলিয়ন পুরোটাই কিন্তু A ক্লাস না। it is a combination of all different classes. But I think you get the idea. রাইট। থার্ড সেগমেন্টে আজকে যেটা আমরা কথা বলব সেটা হচ্ছে ইউ আর অন দ্য হটস্পট। আমি আমার স্ক্রিন ওকে। থার্ড সেগমেন্টটা যেটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে যে বাংলাদেশের ট্রেজারি মার্কেট। বাংলাদেশে তো স্টক মার্কেট এতটা গভীর না, যেটা বলতে পারে যেটা বাংলাদেশে ইনভেস্টেবল ভালো কোম্পানির শেয়ার খুব কম। সো ইদানিং আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি আমার প্যারেন্টস যারা আছে এবং আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে যাদেরকে দেখে আসছি অনেক বছর ধরে, তারা ইউজুয়ালি বাংলাদেশে যেটা করে যে বাংলাদেশে কারো যদি এক্সেস কোনো টাকা থাকে তাহলে তারা সাধারণত জমি কেনে। দ্যাটস ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। আরো কিছু অপশন অনেকেরই থাকে যারা হলো সঞ্চয়পত্র কেনে। বাট আমি যতটুকু জানি এবং কারেক্ট মি ইফ আই এম রং, একটা ক্যাপ আছে যে প্রত্যেকজন পার পারসন মনে হয় ৫০ লাখ $৫০ ইস দ্যাট ক্যাপ? এটা আমি এখন হচ্ছে আপনার আগে ছিল ইন্ডিভিজুয়ালি, বাট এটা এখন কানাডিয়ান স্টাইলে আরকি আপনার হুম। ফ্যামিলি হিসেবে ট্রিট হয়। সো আগে আচ্ছা। ওকে, হ্যাঁ, আমি বলছি আপনি আপনি কন্টিনিউ করেন। আমি এটা আমার ডিসকাশন এ নিয়ে হ্যাঁ। আসতেছি। সো সো অনেক মানুষ যেটা করে যে সঞ্চয়পত্রতে টাকা রাখে। হুম? তো এটা গেল 2nd টাইপের ইনভেস্টমেন্ট। খুব কম মানুষই আছে যারা হচ্ছে যে স্টক মার্কেটের উপরে রিলায়েবল ইনভেস্টমেন্ট করে। কারণ স্টক মার্কেটে আমরা জানি যে মার্কেট নট ভেরি এফিশিয়েন্ট। অনেক গ্যামলার, অনেক দরবেশ টাইপের ইনভেস্টর ছিল যারা মার্কেট ম্যানিপুলেট করত। সো ওইভাবেও অত বেশি কমফোর্টেবল না। বাংলাদেশের পেনশন সিস্টেম যেটা অতটা বেশি এখানকার মতো রোবাস্ট না। যেটা হলো যে হয়তোবা কিছু গভর্নমেন্ট এমপ্লয়িদের পেনশন ব্যবস্থা আছে। বাট ওইটাও ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট হয় না রেগুলারলি। কারণ ইনফ্লেশন তো বাংলাদেশে অনেক। সো তাহলে আরো কিছু ইনভেস্টমেন্ট অপশন যেটা আমি দেখি যে অনেকেই বাড়ি বানায় রেন্ট দেয়। রেন্টাল ইনকাম পায়। দ্যাটস দেয়ার রিটায়ারমেন্ট ইনকাম। আ এছাড়া আর কি অপশন আছে? সো বাং তোমার কাছে যে মে আ আর আরো ১ টা ২ টা আমি ভুলে গেছি। সেটা হলো যে অনেকেই করে যে বাংলাদেশে ডিপিএস করে। এসডিপিএস বলে যেটা। এসডিপিএস মনে হয় সোনালী ব্যাংকেরটা। ডিপিএস হলো মনে হয় রেগুলেটর ডিপিএস, অন্যান্য রাইট। হ্যাঁ। সো ডিপিএস করে এবং দ্যাটস প্রিটি মাচ ইট। বাংলাদেশের সেভিংস এ একটু টাকা মনে হয় পাওয়া যায়, সেভিংস এ রাখলে। এছাড়া আর কি অপশন আছে? সো তারপর উইল ন্যারো ডাউন টু ট্রেজারি। সো এই আপনি মোটামুটি সবগুলোই কভার করে ফেলেছেন। সো আপনি মানে হ্যাঁ, বাংলাদেশের রেগুলার ইনভেস্টমেন্ট অপশন আপনি বেসিক্যালি মোস্টলি নিয়ে আসছেন স্টক মার্কেট, ট্রেজারি মার্কেট, দেন সঞ্চয়পত্র যেটা হচ্ছে একটু ক্যাপড কিছুটা। আ
ব্যাংকে হচ্ছে মানুষ ডিপিএস এবং এফডিআর টা করে অনেকেই। এটা one of the most popular because এটা easy to understand এবং মানুষও আপনার volatility থাকে না almost in terms of payment, but depends on the banks where you are putting your money. So তো আমরা যেটা গত ইয়েতে কথা বললাম, কোন ব্যাংকে ডিপিএস right, করতেছে। আচ্ছা আমাকে কোয়েশ্চেন এফডিআর আর ডিপিএস এর মধ্যে পার্থক্য কি? আমার কোনো আইডিয়া নেই। so সো এফডিআর হচ্ছে এক্সপ্লেইন মি। এফডিআর exactly same GIC here. এটা একদমই আচ্ছা, copycat। আর ডিপিএস টা হচ্ছে জি, যেটা আপনার আ আপনি মান্থলি একটা মাসে, মাসে রাইট, মান্থলি কেউ মানে যেকোনো একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি তে আপনি হচ্ছে ব্যাংকে টাকা ডিপোজিট করবেন আচ্ছা, এবং এটা ফর আ সার্টেন টাইমের কমিটমেন্ট, লেটস সে 12 মান্থস কমিটমেন্ট অর 24 মান্থস কমিটমেন্ট হোয়াটএভার যেকোনো একটা সার্টেন টাইমের কমিটমেন্টে এবং এন্ড অফ দ্য কমিটমেন্ট পিরিয়ড you will get your money back with some promised return. So this is the regular DPS. আচ্ছা। তাহলে এফডিআর আর ডিপিএস এর মেইন পার্থক্য হলো এফডিআর এ আমি আপফ্রন্ট টাকা দিয়ে দিচ্ছি Lump sum, one time payment. এবং ওরা আমাকে বলে দিচ্ছে যে এটার এফডিআর এর রেট হলো এত। Right, ৮% ১০% এটাই হোক। right. আ ওরা আমাকে এটা কি কোনো টার্ম আছে যে ১ বছর, ২ বছর, ৫ বছর? এটা ভেরিয়েবল টার্ম। আপনি মানে ভেরিয়েবল টার্ম মানে বলতে হচ্ছে ইটস আমি যতটুকু জানি it starts from 3 months. Sorry, 1 আচ্ছা, month এও আছে। So it starts from 1 month. But whatever time আচ্ছা। you decide, that is the commitment. মোস্ট কমন রেট কোনটা? মানে সবচেয়ে বেশি মানুষজন সবচেয়ে বেশি কোন এফডিআর এর রেট নেয়? মানে ১ বছরেরটা না ৫ বছরেরটা? টাইম হরাইজন এর কথা বলছেন? কনভার্সেশন এর কথা বলতেছি। আমার জানা মতে টোটাল 5 ইয়ার্স এর যেটা এই যে রেঞ্জটাতে মানুষ বেশি স্টে করে। বিকজ 1 মান্থ অর 3 মান্থস এইখানে আসলে খুবই কম মানুষ করে। বিকজ ওইটা হয়তো হ্যাঁ, কারো স্পেসিফিক নিড থাকে ডিফারেন্ট পারপাস এ। ওটা অনেকে করে। বাট আচ্ছা, ইউজুয়ালি মানুষ 1 বা 2 থেকে 5 ইয়ার্স এর মধ্যেই আমার আমি যতটুকু জানি এই জায়গাটা মানুষ বেশি করে। আচ্ছা। আমি যেমন এখন একটা ইয়ে করলাম। আম ব্র্যাক ব্যাংকে যেহেতু তুমি হাইলি অ্যা স্পোক অ্যাবাউট ব্র্যাক ব্যাংক। আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিপিএস এর স্কিম যেটা পার্সোনাল এসএমই ওরা আবার কি এটা তারা আচ্ছা ইয়ার ১ থেকে ১০ বছরের পার্সোনাল আ রেট যেটা সেটা 9%। তার মানে হলো আমি যে টাকাটা রাখতেছি সেটার উপর 9% রেটে দিবে, রাইট? আ ইস দ্যাট দ্যা 9% কনসেপ্ট? ইয়ার। সো এখন আপনি যদি আ মানে 10 ইয়ার্স হলে ওটা আপনার সেভাবে ক্যালকুলেশন হবে। বাট 9% আ আচ্ছা, ইয়ার। ওকে। আবার এখানে অ্যা পার্সোনাল ফিক্সড ডিপোজিট হুইচ ইস বেসিক্যালি এফডিআর, রাইট? এক্সাক্টলি। আচ্ছা, আমি এখানে যেমন দেখতেছি যে ১,০০,০০০ থেকে ১,০০,০০,০০০ টাকার মাঝামাঝি যে রেঞ্জটা, সেটার এখানে ১২ মাস ১০%, ১৪ মাস ২৪ মাস ১০%, ৩ বছরও ১০% রেটে। ৳১,০০,০০,০০০ টাকার উপরেও ১০% রেট। আচ্ছা, ওকে, I got an idea. সো আমাদের এখন বাংলাদেশে ইনফ্লেশন রেট কত? এখন কোনো লাস্ট আইডিয়া? মান্থে সম্ভবত অ্যারাউন্ড 11% ছিল ইনফ্লেশন। তাহলে আমার ইনফ্লেশন যদি ১১% হয়, আমি ইনভেস্ট করতেছি ১০% এ। রাইট। সো ইউ আর তার লুজিং মানে আমি মানি। নেগেটিভ রিটার্ন পাচ্ছি। এই ইন রিয়াল টার্মে। আচ্ছা, ওকে। সো আপনার তাহলে বাংলাদেশের একটা ইন্টারেস্টিং এর ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে আসলে ইনফ্লেশন নাম্বারটা আপনার কম্পেয়ার টু দ্য ডেভেলপড কান্ট্রি যেহেতু এমার্জিং কান্ট্রি একটা সো ইনফ্লেশন নাম্বার ইজ অলমোস্ট অলওয়েজ হায়ার দেন কম্পেয়ার টু ডেভেলপড কান্ট্রি। সো আপনার এইজন্য এফডিআর করে রিয়াল টার্মে রিটার্ন জেনারেট করাটা ইজ রিয়েলি টাফ। মানে রিয়াল টার্মে অ্যাকচুয়ালি মানি ডাজন্ট গ্রো থ্রু এফডিআর or ও ডিপিএস। এটা কোনো আপনার হাই ইন্টারেস্টেড রেজিম or লো ইন্টারেস্টেড রেজিম কোনো রেজিমেই ইট ডাজন্ট ওয়ার্ক। ওকে। তাহলে আমি যতটুক জানি যে যেমন বাংলাদেশে আসিফ ভাই সিএফএ যিনি বাংলাদেশ সিএফএ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট,
উনার সাথে আমার যখন কথাবার্তা হয় উনার বিভিন্ন পোস্ট থেকে আমি দেখতে পাই যে he also made some back calculation যে লাস্ট 10 ইয়ার্স 15 ইয়ার্স এর যে ল্যান্ডের ভ্যালু বা রিয়েল এস্টেটের ভ্যালু সেগুলাও annualized return doesn't beat inflation. Is it right? এক্সাক্টলি। ইভেন worse পারফর্মার দেন এফডিআর আমরা ধরেন আপনি এখন যেটা ক্যালকুলেট করলেন। সো রিয়াল টার্মে রাফলি ১ থেকে ২% রিটার্ন আপনার নেগেটিভ রিটার্ন এফডিআর যেটা আপনি জাস্ট হুম, মাত্র একটা এক্সাম্পল দিলেন। আমার যতটুকু অ্যাসাম্পশন হচ্ছে রিয়েল এস্টেটে প্রবাবলি ইস worse দেন আপনার এফডিআই ইনভেস্টমেন্ট। সো রিয়াল টার্মে আরো বেশি নেগেটিভস। আচ্ছা। ওকে। তাহলে আমি আমি যখন অ্যাজ অ্যান ইনভেস্টর আমি যখন মানে ওয়েস্টার্ন যারা ট্রেন্ড, যারা আমরা যেভাবে চিন্তা করি যে আচ্ছা আমরা দেখি যে ইনফ্লেশন রেট কত, আমরা দেখি যে রিয়াল রেট অফ রিটার্ন কিরকম। হ্যাঁ? সো অ্যাজ এ রেশনাল ইনভেস্টর আমি তাহলে এফডিআর এও করব না, ডিপিএস এও করব না। কারণ আই এম লুজিং মানি এভরি ইয়ার। স্টক মার্কেট ইস নট প্রিটি কনসিস্টেন্ট। দ্যাটস আ বিগ রিস্ক। মানে এইটা মানে ইট ইনডেক্স ডিপেন্ডস। লেভেল ইনডেক্স ইনডেক্স লেভেলে লেভেলে হ্যাঁ, ইনডেক্স লেভেলে হ্যাঁ, রাইট। ইনডেক্স লেভেলে আমি আমি এখনো আমি ওই ডিসকাশন আমরা আরেকদিন যাবো যে আ ভালো কোম্পানির যেগুলা মানে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট এর ডিসকাশনটা আমরা অন্যদিন যাবো। বাট অ্যাজ এ ইনডেক্স লেভেল আমরা ধরে নিচ্ছি যে স্টক মার্কেটও অতটা বেশি আম ইয়ে না, মানে স্টেবল না। রাইট। হ্যাঁ? তাহলে আমি ল্যান্ডে লুজ করতেছি ইন রিয়াল টার্ম। আমি এফডিআর এ, ডিপিএস এ করতেছি। সঞ্চয়পত্র আমার একটা ক্যাপ। সঞ্চয়পত্র হোয়াটস দ্য রেট ফর সঞ্চয়পত্র? সো সঞ্চয়পত্র আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করলে আমি আপনাকে একটা পিডিএফ ফাইল দেখাতে পারি। ওইটা হচ্ছে আম আমি জাস্ট দেখছিলাম দাঁড়ান। ওরা যেটা এখন করছে সেটা হলো পরিবার সঞ্চয়পত্র, রাইট? হ্যাঁ, আমি একটা আপনি কি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? এটা কি রিডেবল স্ক্রিনটা? হ্যাঁ, রিডেবল হ্যাঁ। ওকে, ওকে। বাট তোমার আ স্ক্রিনটা কি পুরা ফুল স্ক্রিন নাকি একটু আমার ইয়ে আমি করা? আমি আমার বুঝতে পারছি প্রবলেমটা কোথায়। জাস্ট আ মিনিট। হ্যাঁ, এবার আসছে ফুল স্ক্রিন। ওকে। এখন ঠিক আছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা সো না যেটা বাংলাদেশে এটা আমি এক্সাক্টলি আমার এখন মনে নাই কবে এই এই রুলসটা ইমপ্লিমেন্ট করেছে। সো একটা সার্টেন টাইমে বাংলাদেশে যেটা করল যে আগে ছিল যে আপনি ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে আপনি ম্যানুয়ালি সেভিং সার্টিফিকেট কিনতে পারতেন। তো সেক্ষেত্রে আসলে স্টাফ ট্র্যাক যে আপনি কতটুকু করতেছেন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড অলসো অ্যাজ আ ফ্যামিলি। আপনার ফুল ফ্যামিলি কম্বাইন্ডলি রাইট। কতটুকু করছে। সো কোন ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে। সো পরে যেটা করল আপ এটা আগে আগে যেটা পোস্ট অফিসের মাধ্যমে ছিল, রাইট? রাইট, রাইট বাংলাদেশ পোস্ট পোস্ট অফিস অফিসের মাধ্যমে প্লাস হচ্ছে সঞ্চয় অধিদপ্তর মনে হয় সম্ভবত ওদের কাছ থেকে পাওয়া যেত। তো পরবর্তীতে জিনিসটাকে আচ্ছা, আপনি ডিজিটাল ফরমেট এ নিয়ে আসলো এবং সবার জন্য আ ৩ টা ম্যান্ডেটরি করে দিল। ফর ইনভেস্টিং ইন জি, সঞ্চয়পত্র। সো আচ্ছা, ম্যান্ডেটরি করে দেওয়ার পর জিনিসটা ইজি টু ট্র্যাক। সো তারপর যেটা করল আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যা ৳১৫,০০,০০০ পর্যন্ত রাইট। একটা ক্যাপ স্ল্যাব দিয়ে দিল। সো ৳১৫,০০,০০০ পর্যন্ত আপনি ইনভেস্ট করলে 5 ইয়ার্স সেভিং সার্টিফিকেটে আপ টু 15 লাখস আপনার রেট অফ রিটার্ন হচ্ছে 9.35%। আপনার রাইট। যখন এটা 15 লাখ ক্রস করবে 15 থেকে 30 লাখস এটা 8 পয়েন্ট আ কমে আস 8.5 এর মতো। কমে আস রাইট এবং আফটার 30 লাখস সো এটা 7.71 সো আপনার টপ রেট থেকে লো রেট এখানে রাফলি ১.৫% এর মতো একটা ডেভিয়েশন আছে। হুম, সো আপনার যখন আপনি রাইট। ইফেক্টিভলি যদি চিন্তা করেন কেউ যদি 50 লাখস ইনভেস্ট করে তার ইফেক্টিভ রেট অফ রিটার্ন চলে আসে মানে 8.5 এর একটু মানে এই দিকটাতে চলে আসে। ইভেন আরেকটু কম আসবে I রাইট। believe হয়তো আপনার আচ্ছা, 8.56 থেকেও আরেকটু কম আসতে পারে। সো ওকে। সো এইখানে একটা ক্যাপ করে দেওয়ার কারণে যেটা হলো যে এখন অনেকেই আপনার ওই ক্যাপের বাইরে গিয়ে আর ইনভেস্টমেন্ট করার জন্য কেউ ওইভাবে আর মানে মোটিভেটেড হচ্ছে না। ইন্টারেস্ট হ্যাঁ, রাইট। রাইট। তো আমি এই রেট গুলা দেখার পরেও তো আমার কাছে মনে হচ্ছে এগুলা কি সবচেয়ে রিসেন্ট রেট? হ্যাঁ, নাকি এগুলা এটা হচ্ছে একটু গিয়ে আগের রেট? আমি আমি এক্সাক্ট গভর্নমেন্টের পিডিএফ টা বের করি। আচ্ছা, এটা মনে হয়
যেটা আমি এখানে দেখতে পাচ্ছি না, এরা তো মনে হয় না রেট পাবলিশ করে। আচ্ছা, এটা হচ্ছে ২১শে সেপ্টেম্বর ২০২১ এর রেট। আমি হ্যাঁ, জানি যে আ it was last চেঞ্জ। মানে এদের মনে হয় না কোনো ওয়েবসাইটে, আমি এট লিস্ট Google এ তো দেখাচ্ছে না। এনিওয়ে, ধরে নিচ্ছি যে ইটস অলসো নেগেটিভ রিটার্ন, রাইট? বাংলাদেশ ব্যাংকে কি গেলে সঞ্চয়পত্রের রেট পাওয়া যাবে? পাওয়ার তো কথা। হ্যাঁ, পাওয়া যাবে। বাট আমি হচ্ছে এটা একটা সার্কুলার ফাই থেকে নিয়েছি। সার্কুলারটা ডে আ সার্কুলারের ডেটটা হচ্ছে ২১শে সেপ্টেম্বর ২০২১। রাইট। এখানেও ওই Google এ গেলেও এই রেটই দিচ্ছে। বাট ইটস ওকে। I got the idea যে এরকম একটা স্লাইডিং স্কেল, রাইট। যেখানে বিগার অ্যামাউন্ট করলে ওরা কম দিচ্ছে। সঞ্চয়পত্র অটোমেশন 5 ইয়ার। ওকে। I think I got the যে আচ্ছা। তাহলে আমার হাতে, আমি কিছুদিন আগে শুনছিলাম বেশ কয়েকজন যারা প্রফেশনালি মানি ম্যানেজ করে এই বাংলাদেশে, তাদের কাছ থেকে যে they made great return investing in treasury bond এবং যে সরকারি যে বন্ড বিল এগুলো আছে, they made a good rate of return. So explain me যে বাংলাদেশে কি ধরনের এই আচ্ছা, ফার্স্ট এ let's start with what is a treasury bond and what is a treasury bill? তো বাংলাদেশের রিটেল ইনভেস্টরদের জন্য এই মুহূর্তে আ ট্রেজারি বিল হচ্ছে শর্ট টার্ম short term loan that is taken by government. I mean, so government মানে গভর্নমেন্ট হচ্ছে liable to pay. So এটা শর্ট টার্ম, আ এই আপনার আপ টু 1 ইয়ার। সো 364 ডেজ হচ্ছে মেক্সিমাম। আর যেটা রাইট, ট্রেজারি বন্ড বললেন এটা হচ্ছে বেসিক্যালি মোর দ্যান 364 ডেজ মানে মোর দ্যান আ ইয়ার। সো it starts from রাইট, 2 years up to 20 years. সো এটা হচ্ছে লং রাইট। টার্ম লোন টেকেন বাই দ্য গভর্নমেন্ট। সো এই ট্রেজারি বন্ড কমপ্লিটলি ব্যাকড বাই গভর্নমেন্ট। সো ডিফল্ট রিস্ক ইন টার্মস অফ আপনার মানে এই ধরনের ট্রেজারিতে ক্লোজ টু 0। এটার কোনো হিস্ট্রি নাই, রাইট? হিস্ট্রি আই মিন ডিফল্ট হিস্ট্রির কথা বলছেন? ডিফল্ট করার ডিফল্ট নাই। এখন পর্যন্ত নাই। তাহলে যখন ইউজুয়ালি what I understand যে যখন একটা বন্ড ম্যাচুরিটি তে আসে তখন যে এই ট্রেজারি বিল গুলা কি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর দ্বারা ম্যানেজ হয় নাকি বাংলাদেশ ব্যাংক ম্যানেজ বাংলাদেশ করে? ব্যাংক ম্যানেজ করে। এটা এই ট্রেজারি বিল তাহলে বন্ড ওরা আবার ওটা অকশন করে টাকা রেইজ করে ওইটা পে অফ বা করে, রাইট? অনেক সময় পে অফ এর সময় আসলে নতুন করে অপশন করে এটা রেইজ করে অথবা গভর্নমেন্ট অনেক সময় যেটা করে অল্টারনেটিভলি ডিপেন্ডস অন দ্য রেট সিনারিও। অনেক সময় হয় যে ব্যাংকে হয়তো রেট আ লো ইন্টারেস্ট রেজিম চলছে। ওই সময় গভর্নমেন্ট ব্যাংক থেকে বড় করে ট্রেজারিতে আপনার পে পে অফ। অফ করে দেয়। আচ্ছা, ওকে। তাহলে আম বাংলা কথায় সহজ ভাষায় আমি যদি আমাদের অডিয়েন্সদেরকে বুঝাই যে সরকারের যখন বিভিন্ন প্রজেক্টে টাকা দরকার হয় বা তাদের যে ফিসকাল যে ডেফিসিট এক্সপেন্স আছে, আ ডেফিসিট বাজেট ঘাটতি সেটার জন্য যে টাকাটা দরকার হয়, গভর্নমেন্ট বিভিন্ন ইনভেস্টরদের কাছ থেকে অথবা ব্যাংক গুলো এই বন্ড গুলো আসলে কেনে, রাইট? রাইট, ব্যাংকের যে এক্সেস টাকাটা থাকে, তারা এই টাকাটা সরকারকে লোন দেয় এবং সরকার তখন এই ১২% ১১% ১০% যেই রেটেই হোক, এই টাকাটা ওদেরকে ওই ব্যাংকের কাছে আবার ফেরত মানে ইন্টারেস্ট হিসেবে দেয়। রাইট, দ্যাটস দ্যা আইডিয়া, রাইট, রাইট? ১ বছরের নিচে হলে তাকে ট্রেজারি বিল বলে আর ১ বছরের উপরের যেগুলো আছে টার্মের ট্রেজারি বন্ড বলে। লোনগুলো সেগুলোকে আচ্ছা, ওকে, ফাইন। এখন আমাকে বুঝাও যে আ শুধুমাত্র কি বাংলাদেশ গভর্নমেন্টেরই ট্রেজারি বন্ড আর বিল নাকি অন্যান্য কোনো ইনস্টিটিউশন ও ইয়ে করে? আমি এখানে যেমন দেখতেছি যে বাংলাদেশ ব্যাংকেরও আবার একটা ট্রেজারি বিল বিল আছে। আছে, রাইট। সো এইটা হচ্ছে বন্ড। একটা ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে যেটা ট্রেজারি বন্ড বিল ওটা ম্যানেজ বাই বাংলাদেশ ব্যাংক বাট ওটা ব্যাকড হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক। আর যেটা বাংলাদেশ ব্যাংকের ওন ইস্যুড বিল ওটা ব্যাকড বাই বাংলাদেশ ব্যাংক, ব্যাকড অ্যান্ড ম্যানেজড বাই বাংলাদেশ ব্যাংক। সো ওই আচ্ছা, পার্টিকুলার যেটা বাংলাদেশ ব্যাংকের বিল, সো এটা সম্ভবত আপনার ম্যাচুরিটি গুলো হচ্ছে আ 7 ডেইজ, 14 ডেইজ, 30 ডেইজ
90 ডেইজ। এটা হচ্ছে ইউজুয়ালি বাংলাদেশ ব্যাংকের বিল এ শর্ট টার্ম বিলগুলো থাকে। বাট রিসেন্টলি একটা স্পেশাল পারপাস এর জন্য বাংলাদেশ ব্যাংক 2 ইয়ার্স এর এবং 3 ইয়ার্স এর ট্রেজারি বিল ইস্যু করেছে। সো এইটা হচ্ছে এটা কমপ্লিটলি আপনার মেকানিজম অলমোস্ট সেম। বাট এটা হচ্ছে এই লোনটা নেয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিজের জন্য। এটা ডিফারেন্ট পারপাস এ নিয়ে থাকে। এটা গভর্নমেন্ট যেমন কোন প্রজেক্টের জন্য নেয়, বাট ও হচ্ছে গিয়ে এটা পার্ট অফ ওর মানি ম্যানেজমেন্ট। সো আপনার আমরা যেটা আরকি হুম, আপনার আম আম আ ফিস মনিটারি পলিসি ম্যানেজমেন্ট এর একটা পার্ট হিসেবে বাংলাদেশ ব্যাংক কখনো বিলগুলো ইস্যু করে, কখনো পে অফ করে। সো এটা পার্ট অফ দেয়ার মানি রাইট। ম্যানেজমেন্ট। আচ্ছা। ওকে, তাহলে আমি বুঝলাম। এখন আমাকে তাহলে বুঝাও যে আ যতটুকু আমার বোঝার ক্যাপাসিটি সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যেই আ মানে এটা ব্যাক করার ক্ষমতা, এটা এটা তো obviously বাংলাদেশ গভর্নমেন্টের মতো না। মানে বাংলাদেশ গভর্নমেন্ট অফ বাংলাদেশের has more power than Bangladesh Bank. কারণ গভর্নমেন্ট অফ বাংলাদেশ ক্যান রেইজ ট্যাক্সেস এবং they have more power to raise money from citizens and pay off this loan. বাংলাদেশ ব্যাংকের তো কোনো ট্যাক্সেশন পাওয়ার নাই, রাইট? সো বাংলাদেশ ব্যাংকের যে বিলগুলো সেগুলা কি গভর্নমেন্টের যে বিল তার থেকে একটু উইক না? ক্রেডিট রিস্ক বেশি না? ডিফল্ট হওয়ার রিস্ক বেশি না? এক্সাক্টলি। বা যেটা আপনি বললেন যে আপনার ট্যাক্স রেইজ করা বা আপনার যেকোনো সোর্স থেকে ইনকাম জেনারেট করার ক্যাপাসিটি গভর্নমেন্টের বেশি। দেন ইন হ্যাঁ, টাইমস আপনার যেমন যেটা হতে পারে ইন এ পজিটিভ ইকোনমিক সিনারিওতে লেটস সে কোন পার্টিকুলার ইয়ারে বাংলাদেশের একটা বড় হিউজ রেমিটেন্স ইনফ্লো হইলো। সো আপনার ফরেন অ্যাসেট বেড়ে গেল। সো গভর্নমেন্ট তখন চাইলে রাইট। এটা পে অফ করার জন্য অন্য কোন ট্রেজারি বন্ড বিল পে অফ করার জন্য ওই পার্টিকুলার সিনারিও হয়তো মানি প্রিন্টও করতে পারে যদি আপনার ফরেন অ্যাসেট ব্যাকড হয়। জি, বাট বাংলাদেশ ব্যাংক অ্যাকচুয়ালি এই ধরনের কোন কাজই করতে পারে না। সো বাংলাদেশ ব্যাংক যদি there is a chance of default of Bangladesh Bank's bill. So usually government মানে সেন্ট্রাল ব্যাংক করতে ডিফল্ট দিবে না, করতে দিবে কেউ না। করতে দিবে না। বাট there is a possibility বাট থিওরেটিক্যালি আ বাংলাদেশ ব্যাংকের যে বন্ড বা বিল they have more default risk than আ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড the বিল। গভর্নমেন্ট ওকে। আচ্ছা, এখন আমাকে বুঝাও যে তাহলে তাই যদি হয়, তাহলে what are the rates can somebody get if they invest in বাংলাদেশ ব্যাংকের যে ট্রেজারি বিল এবং বন্ড এগুলাতে আছে? মানে মানুষজন করে না কেন? আমি আমি জাস্ট I just want to understand কারণ রেট গুলা আমি যেখানে দেখতেছি আমি আ they look attractive. রাইট। আমি আপনার সাথে একটা একটু একটা স্ক্রিন শেয়ার করলে আরেকটু জিনিসটা ক্লিয়ার হবে। ওকে। সো ফার্স্ট আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে কেন মানুষ করে না? সো এটার এটার একটা স্পেসিফিক অ্যান্সার হচ্ছে আ ল্যাক অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস। সো আপনার একটা মিনিট একটু স্ক্রিনটা শেয়ার করে নেই। Sure, sure. হ্যাঁ। সো আচ্ছা আম সো ফার্স্ট আপনার কোয়েশ্চেন হচ্ছে কেন করে না? কেন করে না এটার অ্যান্সার হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস। তো বাংলাদেশের মানুষ যেটা আপনি আচ্ছা, বললেন যে ভেরি কমন আপনার কারো ইনভেস্টমেন্ট করতে হবে। দে আপনার ছোট অ্যামাউন্ট হলে দে গো ফর এফডি আর ডিপিএস। এটাতে ব্যাংকগুলো বাংলাদেশে যেমন আপনার অনেকগুলো ব্যাংক সো দে ডু দ্যা প্রপার মার্কেটিং। সো দ্যাটস ওয়াই এফডিআর এবং ডিপিএস নিয়ে সবাই এভরিওয়ান অলমোস্ট নো যে ওকে এটা করা যায়। দেন সঞ্চয়পত্র সেইম শিট, সেইম হুম, স্টাফ যে আপনার আপনার কমপ্লিট মার্কেটিং চলতে থাকে এবং এভরিওয়ান নোস। অন দ্যা আদার হ্যান্ড যাদের একটু বড় লার্জ সাম ইনভেস্টমেন্ট এর স্কোপ থাকে দে গো ফর ল্যান্ড আই মিন জমি, বাড়ি। এটা হচ্ছে খুবই একটা কমন। তো দ্যাটস ওয়াই মানুষ ওখানেই আসলে অলওয়েজ আপনার ইনক্লাইন্ড থাকে। রাদার আপনার ট্রেজারি বন্ড বা বিলে যে ইনভেস্টমেন্ট করা যায়, এটা আসলে খুব কম মানুষই জানে এবং এই ধরনের যে একটা অ্যাসেট ক্লাস এক্সিস্ট করে, আমি ঠিক হুম। সিউর না। আমার কাছে কোন ডেটা নাই। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বেসড অন মাই প্রিভিয়াস এক্সপেরিয়েন্স সম্ভবত বাংলাদেশের মেক্সিমাম 5% মানুষ নোজ অ্যাবাউট দিস অ্যাসেট ক্লাস। এই অ্যাসেট ক্লাস সম্পর্কে সম্ভবত এর চেয়ে বেশি মানুষ জানা মনে হয় না জানে। Then again, সেকেন্ড আরেকটা যেটা ফ্যাক্টর, এটা কখন ইনভেস্ট করতে হবে?
টাইমিংটা বা কোন মানে টাইমিং বলতে নট দ্যা এক্সাক্ট টাইমিং। সো কখন করলে হুম, there is a high possibility of getting return. সো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা বিকজ এটা হচ্ছে কমপ্লিট একটা আপনার ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক আন্ডারস্ট্যান্ডিং থেকে এই জিনিসটা করা যায়। সো এই হুম। জিনিসটা অনেকেই জানে না। যারা জানে যে এরকম অ্যাসেট ক্লাস আছে তাদের মধ্যেও ধরেন 90% মানুষ হয়তো জানে না যে কখন এই জায়গাটায় মানে when is the right time to get এখন into এটা হচ্ছে বেসিক্যালি মানে ইন সাম হচ্ছে এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং যে এই কারণে বাংলাদেশের মানুষ ট্রেজারি বন্ড বা বিলে ইনভেস্টমেন্ট করে না বা ইন্টারেস্ট শো করে না। দেন আরেকটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট রেট দে ক্যান গেট রাইট নাও। সো আমি এই আপনাকে এখানে একটা চার্ট আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাংলাদেশের 5 ইয়ার্স, 10 ইয়ার্স আই মিন যেটা ট্রেজারি বন্ড, সেই ট্রেজারি বন্ডে আচ্ছা ভাই এটা হুম, কি প্রপারলি ভিজিবল? জিনিসটা রিডেবল? হ্যাঁ। ওকে। এই একটু জুম ইন করলে মনে হয় একটু বেটার হয়। আরেকটু জুম ইন করলে তাহলে ইফেক্ট হ্যাঁ, এবার পারফেক্ট। হুম, তুমি দরকার হলে ওই যে উপরের আম জিনিসটা হাইড করে দিতে পারো। উপরের যে বা ইটস পারফেক্ট। আরেকটু ডানে। এখন ঠিক আছে? আ হ্যাঁ, এখন পারফেক্ট। জাস্ট আ মিনিট। হ্যাঁ। এটাকে ছোট করে সো বেসিক্যালি রেড লাইন যেটা সেটা হচ্ছে যে 20 ইয়ার বন্ডের ইন্টারেস্ট রেট, রাইট। রাইট? তার মানে হচ্ছে যে আমি যদি একটা 20 ইয়ার বন্ড কিনি, প্রত্যেক বছর আমি প্রায় 12% এর কাছাকাছি 12% পাওয়ার প্লাস, কথা এখন। 12% প্লাস। 12% তার মানে যেটা রুল অফ 72 তে আমার বলে যে প্রত্যেক ৬ বছরে আমার টাকা ডাবল হবে। রাইট, মানে আমি যদি রাখি তাহলে আমার বন্ডে ৬ বছর পরে প্রায় আমার ডাবল হওয়ার কথা, রাইট? রাইট। So I can see most of the bond rates are almost 12% right now. হ্যাঁ, all are 12% প্লাস। আপনার All are যেগুলা হচ্ছে 12%. গভর্নমেন্টের লং টার্ম Long বন্ড term bond সবগুলোই এখন আচ্ছা, আপনার 12% প্লাস। সো 20% is at 12.78% and 2 years is at আপনার 12.3। সো এইখানে যেটা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি জাস্ট চার্টটা দেখতেছেন। সো এটা এখানে আমার কাছে ডাটা আছে হচ্ছে আ আ ২০১১ থেকে। সো লাস্ট 13 or 14 ইয়ার্স এর মতো হবে ডাটা। সো সবগুলো রেট রাইট। ইস অলমোস্ট লাস্ট 14 ইয়ার্স এর হাইয়েস্ট ফার্স্ট রেটে টাইম আছে। সো আমার যেটা রাইট। আন্ডারস্ট্যান্ডিং দিস ইস আপনার এখন কমপ্লিটলি হাই টাইম টু গেট ইনটু দেয়ার। কারণ আপনি তো জানেন যে ইন্টারেস্ট রেট মুভমেন্ট এর সাথে বাই দ্যা ওয়ে এখানেও কিন্তু রিপ্রেশন টা হবে। সো ইন্টারেস্ট রেট যখন এটা আপনার হুম, আ আ আমি চলে লাস্ট আসবে। সম্ভবত ২ থেকে ৩ দিন আগে একটা নিউজ দেখছিলাম আপনার বাংলাদেশের যে এখন যে বর্তমান অর্থ উপদেষ্টা, সে বলছিল যে বাংলাদেশের ইন্টারেস্ট রেট রেজিম হয় টাইট ইন্টারেস্ট রেট সিনারিও টা হয়তোবা আরো ১ বছর লাস্ট করতে পারে। সো নেক্সট ইয়ারের শেষের দিকে গিয়ে হয়তো আস্তে, আস্তে এটা কাট হবে। সো ইভেনচুয়ালি নেক্সট 1 to 2 ইয়ার্স এর মধ্যে ইন্টারেস্ট রেট আবার ধরেন সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। সো এখন যেটা ধরেন ১২.৫ আছে, এটা হয়তোবা 8% চলে আসতে হুম। পারে। তখন সো হেল্প মি আন্ডারস্ট্যান্ড এই যে আমি দেখতে পাচ্ছি ২০১৫ থেকে এই অলমোস্ট ডিসেম্বর 2014 থেকে একটা হিউজ কাট। মানে ডিসেম্বর ডিসেম্বর 2014 এ অলমোস্ট 10-20% 10-12% ছিল। হুম, এরপরে এই যে ম্যাসিভ ডিক্লাইন, রেড কাট থাকলে তো obviously আমার বন্ডের প্রাইস বেড়ে যাবে। So I will make money on the capital gain, right? Is এক্সাক্টলি, that what is right? এক্সাক্টলি, Right. Okay. So আমার যদি এখন আমি 12% রেটে বন্ড কিনি এবং আমার যদি রেট আ 8% বা 9% নেমে আসে ২ বছর ৩ বছর পরে, তা will তাহলে তো আমি আরো I will make lots of money in the capital appreciation মানে আমার বন্ডের প্রাইস তো অনেক বেড়ে যাওয়ার কথা। এক্সাক্টলি। সো আপনি যদি এখন মানে যেটা আমরা কি বন্ডের প্রাইসিং এর যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে আপনার লং টার্ম বন্ড লেটস সে 20 ইয়ার্স এর বন্ড আপনি যখন ইনভেস্ট করেন। সো হ্যাঁ, যেটা বেসিক্যালি লং ডিউরেশন অনেক ডিউরেশন। বেশি। হ্যাঁ, সো হ্যাঁ, আপনার মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সো 20 ইয়ার্স এর বন্ডে 20 ক্লোজ টু 20 ডিউরেশন থাকবে। সো এটা যদি আপনার হুম, লেটস সে এক্সপেক্টেড যে নেক্সট 1 to 2 ইয়ার্স এর মধ্যে এটা 7 to 8% চলে আসবে। এই এখন যে ইল্ড এর রেঞ্জটা। সো আপনার
তার মানে তুমি বলতে চাচ্ছ যে 4% ড্রপ মানে আমার 40 যদি 20 যদি ডিউরেশন হয় তাহলে আমার 80% গেইন এর সম্ভাবনা আছে। পসিবিলিটি আছে। সো আচ্ছা, 80% ক্যাপিটাল ওকে, গেইন। ক্যাপিটাল গেইন। রাইট। ওকে, আ এইখানে জাস্ট গুড। একটা জিনিস আমি একটু এড করতে চাই। আপনি যে একটা ভালো জিনিস হ্যাঁ। স্পট করেছেন আর যে যদি নাও হয়, যদি আমার ইন্টারেস্ট রেট যদি সেইম থাকে তাও আমি এভরি ইয়ার আই এম মেকিং 12%। আপনি রাইট। আপনি যদি হ্যাঁ, সো এইখানেই ধরেন আপনার ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আপনি এখন দেখলেন এফডিআর এর রেট লেটস সে 10%। সো যখন হ্যাঁ, এই ইন্টারেস্ট রেটটা আপনার এখন yield যেমন 12% রেটে চলছে হয়ে যাবে, এফডিআর উইল কাম ডাউন এগেইন এই সেইম 7 to 8 চলে আসবে। বাট আপনি যদি এটা লেটস সে আপনি কিনলেন ফর নেক্সট 20 ইয়ার্স, ইউ উইল ইউ ক্যা ইউ আপনি মানে কনসিস্টেন্টলি এই 12 12.5 করে 12% মানে পেতেই থাকবেন। রাইট। ওকে। নাও টেল মি where is the catch? Like where is the downside? এখানে ডাউনসাইড এটার কি কোন থাকে? কোন ডাউনসাইড সিঙ্গেল আপনার ইন টার্মস অফ রিটার্ন ডাউনসাইড নাই। ইন টার্মস অফ ডিফল্ট আচ্ছা, রিস্ক যেহেতু গভর্নমেন্ট ব্যাকড ডাউনসাইড নাই। ওকে। বাট দেয়ার ইস আ ডাউনসাইড। একটাই ডাউনসাইড যদি ইন্টারেস্ট রেট আরো বাড়ে, যদি এটা 14-15% এ যায়, তাহলে আমার লস খাওয়ার সম্ভাবনা আছে। এটা আমি বুঝতে পারলাম। এছাড়া আর কি রিস্ক আছে? আরেকটা যেটা মেজর রিস্ক যেটা হয়তো অনেকেই মানে এটা একটা কথা যে করা উচিত আমার মতে সেটা হচ্ছে লিকুইডিটি রিস্ক। সো দেয়ার ইস এ হিউজ লিকুইডিটি রিস্ক। লেটস সে আপনি 20 ইয়ার্স এর জন্য বন্ড কিনলেন এবং ইন্টারেস্ট রেট ইভেনচুয়ালি আরো কারেকশন হয়ে আসলো। বাট আপনার এখন এটা এক্সিট নেয়া দরকার। ইউ নিড মানি ফর ডিফারেন্ট পারপাস। যেকোনো একটা পারপাস বিকজ জি, 20 ইয়ার্স এর কমিটমেন্ট ইস এ হিউজ কমিটমেন্ট। আপনার একটা রিটেল ইনভেস্টর এর জন্য। সো হুম। আপনার যখন আপনি এটা আবার লিকুইডেট করতে যাবেন, সো যে আপনি তখন ওইভাবে কাউন্টার যে আপনার কাউন্টার পার্টি খুব বেশি এভেইলেবল কাউন্টার পার্টি থাকে না। বাংলাদেশে যেটা হয় বিকজ যেহেতু রিটেল পার্টিসিপেশন কম, যেটা হয় কমপ্লিটলি আপনার ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন। সো ইনস্টিটিউশনাল বাংলাদেশে যেটা করে মোস্টলি বাই অ্যান্ড হোল্ড এ থাকে। সো দে ডোন্ট ট্রেড। আপনার ইউজুয়ালি দে পার্টিসিপেট ইন দ্য অকশন। আপনার বন্ডটা বাই করে। দেন তাদের এটা ইনভেন্টরিতে যে আপনার জাস্ট না, বাই অ্যান্ড আমি হোল্ড করে আমি রাখে। যদি একটা ইনস্টিটিউশন হই, আমার যদি ৳১০,০০,০০,০০০ থাকে, আমি যদি 12% রেটে রিটার্ন রিস্ক ফ্রি পাই, আমি কেন ট্রেড করতে যাব? I will just hold, buy and hold. রাইট। সো আপনি যেমন বাই অ্যান্ড হোল্ড করবেন, সো আমি এস আ রিটেইল আমি যখন একটা বাই করব, আমার হয়তো টাকার নিডটা আছে। আমি তখন কাউন্টার পার্টি আচ্ছা, খুঁজে পাবো না। তখন যেটা হয় যেটা ওকে। আপনি যারা প্রজেক্ট করলেন রিটার্ন 80% এটা আপনি পুরোটা রিয়ালাইজ করতে পারবেন না। এটা মোটামুটি ধরেন 80% রিটার্ন যদি আপনি রিফ্লেক্ট করেন এখন, এটা হয়তো আপনার আরো 10 থেকে 15% ডিসকাউন্ট ওই সময় দিয়ে দেন ইউ ক্যান গেট এক্সিট। বের রাইট, মানে ফায়ার সেল করতে গেলে তখন আমাকে ওইভাবে রাইট। বাট এইটার কি ইমপ্রুভমেন্ট এর কোনো সম্ভাবনা আছে? যেহেতু আমরা একটা রিফর্ম এর মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের দেশটা এখন। এই লিকুইডিটি বাড়ানো, যে বন্ড মার্কেটের লিকুইডিটি বাড়ানোর কি কোনো আ মানে কাজ করতেছে যারা, যেমন আমাদের সিএফএ ইনস্টিটিউশন কাজ করতেছে সম্ভবত এসইসির সাথে। আ আমি বেশ কয়েকজনের নোট থেকে দেখতে পাচ্ছি LinkedIn এ অনেকেই লেখে। কারণ অনেক সিএফএ এখন আমাদের বাংলাদেশে এখন প্রচুর, আ শান্তা সিকিউরিটিজ এর যে মনির ভাই উনিও, আম উনারা দেখি যে সিএফএ ইনস্টিটিউট থেকে বিএসসিসির সাথে যে কথা বলে এবং ওরা বলতেছে যে এই ধরনের যে স্ট্রাকচারাল ইনস্টিটিউশনাল যে চেঞ্জ গুলো আনা দরকার, আম এটার কি ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা কতটুকু তো ভবিষ্যতে? এটা হচ্ছে বেসিক্যালি আপনার আমি আমি যখন আমার ক্যারিয়ার শুরু করেছিলাম, ওই পয়েন্ট হ্যাঁ, থেকে ধরেন ২০১৫-১৪ ওই সময় থেকে এবং লাস্ট আমি যখন কাজ করছিলাম বা এখন যে সিনারিও আপনার এখানে এই সময়ের মধ্যে a lot has been changed এবং a lot has improved. সো আগে যেটা ছিল এখানে একটু ছোট জিনিসের জন্য বলতে হবে যে এস আ রিটেল আমি কিভাবে ইনভেস্ট করতে পারি। সো আগে যেটা এক্সাক্টলি, হ্যাঁ, এটা আমি, সো এটা বললে বেসিক্যালি ওই ইমপ্রুভমেন্ট টা কাভার হয়ে যাবে। সো এস আ হ্যাঁ, রিটেল আগে যেটা করতে হইতো আমি ডিরেক্টলি ইনভেস্ট করতে পারতাম না। আমাকে কোন একটা ব্যাংকের আচ্ছা, সাথে পার্টনারশিপ এর মতো করতে হইতো। সো এটা হচ্ছে ব্যাংক বলতো ব্যাংকে একটা ডিপি অ্যাকাউন্ট আ আমি ফুল ফর্মটা ভুলে গেছি। সো ডিপি অ্যাকাউন্ট করতে হবে জিপি, ডিপি সম্ভবত আ
ডিপোজিট ডিপোজিটরি প্রোফাইলস। পার্টিসিপেশন আমার যতদূর আছে এইরকম। মনে আছে বিও অ্যাকাউন্ট, বেনিফিশিয়াল ওটা ওনারশিপ হচ্ছে অ্যাকাউন্ট। ব্রোকারেজ। সো ব্রোকারের যেটা বিউ অ্যাকাউন্ট এটা খুবই কমন। এটা এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি সবাই আপনার মার্কেট শেয়ার করতে মার্কেট। পারে। ক্যাপিটাল মার্কেটিং। আর ট্রেজারি বন্ডে আগে আপনার ডিপি অ্যাকাউন্ট থাকতে হইতো যেটা অনলি উইথ দ্য ব্যাংক। সো এবং আচ্ছা, ব্যাংক হচ্ছে আনঅফিসিয়ালি যেটা করত, সেটা হচ্ছে যে আপনি রিটেল ইনভেস্টর হয়তোবা আপনি খুব বেশি ইনভেস্ট করবেন না। ২,০০,০০০, ৫,০০,০০০ যেটা ব্যাংকের জন্য আসলে কোন বড় কোন সিগনিফিক্যান্ট অ্যামাউন্টই না। সো ব্যাংক আপনাকে ওভাবে এন্টারটেইন করবে না। ব্যাংক আপনাকে ওভাবে সাপোর্টটা দিবে না। সো অটোমেটিক্যালি আপনি ডিসকারেজ। আপনি ইনভেস্ট করবেন না। বাট আবার আ এখন যেটা করছে রুলস যে মানুষ ওই একই বিও অ্যাকাউন্ট দিয়ে ক্যাপিটাল মার্কেটে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবে এবং আপনার ওই ট্রেজারি বন্ড কিনতে পারবে। সো এখন যেটা হচ্ছে যে লেটস সে আপনি ৳১,০০,০০০ ডিপোজিট করবেন আপনার বিও অ্যাকাউন্টে। আপনি সেখান থেকে ৳২০,০০০ বন্ড কিনতে যাচ্ছেন। নাও ইউ ক্যান বাই আপনার বন্ড আপনি ৳২০,০০০ বন্ড কিনতে পারবেন আ ওই একই বিও অ্যাকাউন্টের থ্রুতে। সো যেটা হয় যে এখন টিকারটাও ছোট হয়ে আসছে এবং ওই একটা অ্যাকাউন্টের থ্রুতে সবকিছু করা যায়। এই কারণে কনভেনিয়েন্স টা বেড়ে গেছে এবং এই একটা রিজন ধরেন লাস্ট 2 to 3 ইয়ার্স এ সিগনিফিক্যান্ট পার্টিসিপেশন বেড়েছে রিটেল ইনভেস্টরের ট্রেজারিতে। ব্যাক ইন 2017-18 এইরকম কোন পার্টিসিপেশনই ছিল না বেসিক্যালি ট্রেজারিতে। সো এই জিনিসটা বেসিক্যালি আচ্ছা, লট একটা হিউজ ইমপ্রুভমেন্ট এবং এখন যেটা কথা হচ্ছে বেসিক্যালি ট্রেজারিটা এখনো যদিও আপনার যে বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জ, ট্রেজারিটা ওখানে লিস্টেড বাট অতটা ট্রেডেবল না। এখন যেটা আমি শুনতেছি কথা হচ্ছে এসইসি র সাথে নেগোশিয়েট করতেছে। সকল বড় ব্যাংক মানে এভরিওয়ান সবার জন্য বেসিক্যালি ট্রেজারিটা আপনি বাই সেল যেটাই করেন ইট হ্যাজ টু বি থ্রু ডিএসই। তো যখন এটা হবে আ সো এটা হলে আমার যাতে জন্য লিকুইডিটি আসে। রাইট সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট আসবে লিকুইডিটিতে। মানে আমি যতটুকু একটা একজনকে শুনতে বলতে শুনেছিলাম, সম্ভবত আসিফ ভাই বলেছিল কোন একটা পডকাস্টে বা সামথিং এ যে, "The bank use a different system to trade this this treasury. So they want everybody to trade on the same system, রাইট, so there is more liquidity." Got it. So as somebody, let's say একজন একজন রিটায়ারি পেনশনার, হ্যাঁ? তার হয়তোবা ৳১,০০,০০,০০০ আছে। ৳১,০০,০০,০০০ যদি তার থাকে, তার অপশন হচ্ছে যে সঞ্চয়পত্র কিনে রাখলো ৫০,০০,০০০, বাকিটা হয়তো এফডিআর-টেফডিআর এ রেখে দিল। দ্যাটস দে সে বাড়ি কিনতে চায় না, জমি কিনতে চায় না because that's hassle. So this is a viable solution, রাইট, right? রাইট। আমি আপনার সাথে যে লাস্ট উইকে কথা বলছিলাম যখন, সো আমি আপনাকে বলছিলাম যে আমার এক একজন পরিচিত যিনি হচ্ছে বাড়ি কেনার কথা ভাবছিল। সো তাকে যখন এই জিনিসটা সে আমাকে বলল সেটার ব্যাপারে জানার জন্য এবং এটা বলার পরে সে হি চেঞ্জ হিজ মাইন্ড এবং ও কমপ্লিটলি ট্রেজারি ইনভেস্টমেন্ট করেছে এবং লং টার্ম যেটা মোস্ট লং টার্ম বন্ড ওটাতে সে ইনভেস্ট করেছে। সো আমার কাছে মনে ওকে। হয় আপনার আ আ যারা একটু এফডিআই বা ডিপিএস বা এই ধরনের ফিক্সড রিটার্ন এ একটু করে থাকে, আই মিন লো রিস্ক, আই মিন রিস্ক অ্যাভার্স যারা, তারা খুব এক্সপেরিয়েন্স, হ্যাঁ। আপনার খুব ইজিলি এই ইনভেস্টমেন্ট অ্যাসেট ক্লাসটা এখন ইজিলি পিক করতে পারে। তার মানে এই জিনিসে ইনভেস্ট করতে গেলে আমাকে জাস্ট শুধু একটা বিও অ্যাকাউন্ট লাগবে। বিও অ্যাকাউন্টের মাধ্যমে আমি ট্রেজারি বন্ড বা বিল কিনতে পারব। রাইট, দ্যাটস দ্যা আইডিয়া, রাইট, রাইট? ও ওকে। সো আমার মনে হয় আপাতত we have a I got a good understanding এবং let's move on to our viewers question then. রাইট। Okay? Thank you, Jahid. I had no idea how treasury bond market TPS is FDR works in Bangladesh. So thanks for educating me on this. So আমাদের লাস্ট সেগমেন্ট হচ্ছে ভিউয়ার্স কোয়েশ্চেন। আমি ৩ টা কোয়েশ্চেন আজকে অ্যান্সার করব। আমি স্ক্রিনটা শেয়ারে দেই তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে। So the first question, it's an anonymous question. আমি অবশ্যই চাই না তার পরিচয়টা এখানে সবাই জানুক। বাট he sent me a message. If a Canadian Bangladeshi gets paid as a contractor directly into his BD bank account, the bank only knows you as a Bangladeshi citizen. Is there any way CRA is informed?
of these earnings? I mean, is there a tax treaty where the other country informs Canada when a Canadian earns income in their country? সো আমার যতটুক জানা মতে বাংলাদেশ কানাডার মধ্যে এখনো ওই ধরনের চুক্তি হয় নাই যে they will share tax information. But এখানে একটা question vague আছে এখানে যে I don't know who is the employer here. Is the employer notifying CRA? So যদি Canadian employer হয় এবং তারা যদি কন্ট্রাক্টর হিসেবে কাউকে পে করে থাকে, doesn't really matter এটা আ বাংলাদেশী ব্যাংকে যাচ্ছে নাকি Canadian ব্যাংকে যাচ্ছে। যদি এই এমপ্লয়ার যদি Canadian হয় এবং they are already deducting money for this contract payment, then they might notify the CRA. এখন পর্যন্ত আমার যতটুকু জানা মতে যে বাংলাদেশের এনবিআর এর সাথে সিআর এর এখনো ওরকম কোনো ডিরেক্ট লিঙ্কেজ নাই। যেটা আইআরএস এর সাথে সিআর এর আছে। যেমন কানাডা, ইউএস এর যেহেতু ফাইন্যান্সিয়াল সিস্টেম খুবই ইন্টিগ্রেটেড, if somebody files information to CRA, IRS can easily pull it up এবং তারা অনেক ইনফরমেশন শেয়ার করে। বাট আমার যতটুকু জানা মতে কানাডার সাথে বাংলাদেশের ওরকম কোনো ডিরেক্ট লিঙ্কেজ নাই। ট্যাক্স ট্রিটি যেটা অনেকগুলো কান্ট্রির সাথেই আছে যেটা হলো ডাবল ট্যাক্সেশন এর ব্যাপার আছে। যেমন অনেক সময় কেউ যদি যেমন কানাডিয়ানরা যখন কানাডার রেসিডেন্ট থাকে, they are required to inform all kind of income. So আমি যদি কানাডিয়ান রেসিডেন্ট হই, আমি যদি কোনো বাংলাদেশ থেকে কোনো ইনকাম আমার জেনারেট হয়, I am supposed to include that বাংলাদেশি ইনকাম in my Canadian tax return এবং ওখানে আমাকে কিন্তু ট্যাক্স পে করতে হবে কানাডাতে। হ্যাঁ, যদি আমার বাংলাদেশী সোর্স ইনকাম যদি যে ইনকামটা আমি বাংলাদেশ থেকে করে আসছি, সেখানে যদি আমি বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স দিয়ে থাকি, সেই ট্যাক্সের উপরে আমি আবার ট্যাক্স ক্রেডিট পাবো। ফরেন ট্যাক্স ক্রেডিট পাবো যেটা আমি এখানে কানাডাতে ইউস করতে পারবো। সো আমাকে হয়তোবা ২ বার ট্যাক্স দিতে হবে না। কারণ আমি যেই পরিমাণ ট্যাক্সটা আমি বাংলাদেশে দিয়ে আসবো, সেটার জন্য আমি আবার ফরেন ট্যাক্স ক্রেডিট পাবো। যেটা আমি কানাডাতে আবার ইউস করতে পারবো। সো আমাকে সেইম টাকার জন্য হয়তোবা ২ বার ট্যাক্স দিতে হবে না। ডিপেন্ড করে যে কতটুকু ট্যাক্স ক্রেডিট পাচ্ছি আমি সেটার উপরে। বাট অ্যাজ এ Canadian taxpayer, we are required to inform CRA for any global income. এবং যদি আমরা এটা if we are failed to notify CRA এবং I don't know, like in 10 years they might have AI or other software which can integrate and they can figure this transaction. So হয়তোবা ভবিষ্যতে এটা হবে এবং I don't know if they can go back previous years to figure out if somebody avoided any taxes. But right now there is no linkage. But again যেটা আমি বললাম যে we are required to inform CRA. That's kind of the answer. আরেকটা কোয়েশ্চেন ফেরদৌস ভাই করেছে। What is your take on putting ICB, Investment Corporation of Bangladesh units? Their dividend yields have been 13% to 22% for the last 10 years. So I think Jahid has an interesting answer for this. Yeah. So go ahead, Jahid. সো আমি ভাইয়া যেটা বলেছে আইসিবির যে ফান্ড সম্ভবত এটা আইসিবির ১ম যে ফান্ডটা সেটা আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড যেটাকে বলে। এটা হচ্ছে আইসিবির ১ম ফান্ড। আপনার যেটা আপনি আজকে দেখালেন আরবিসি লেগাসি ফান্ডের মতো, ফ্ল্যাগশিপ ফান্ডের মতো। এটাও আইসিবির ফ্ল্যাগশিপ ফান্ডের মতো। সো এখানে যেটা করে থাকে আইসিবি এটা আপনার এই 13 বা 22% হোয়াটএভার ডিভিডেন্ড দিচ্ছে। বাট বাংলাদেশে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের জন্য। সো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড হচ্ছে বেসিক্যালি এখানকার যেটা আমরা রেগুলার মিউচুয়াল ফান্ড, বাংলাদেশে আরেকটা ক্লাস হচ্ছে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড যেটা এখানে খুবই কম। যেটা বেসিক্যালি মার্কেটে লিস্টেড আপনার লাইক ইটিএফ। সো ওটা হচ্ছে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড। আর যেটা ওপেন এন্ড ফান্ড এটা হচ্ছে আমাদের কানাডিয়ান একদম রেগুলার মিউচুয়াল ফান্ড যেটা আমরা জানি সেটা। সো এই ধরনের Right. ফান্ডের জন্য অ্যাজ অ্যান ইনভেস্টর আমার জন্য বা যে কারোর জন্য ইনভেস্টরের জন্য ম্যাটার হচ্ছে NAV রিটার্ন। আই মিন আমি কত ইনভেস্টমেন্ট করলাম, যেই প্রাইস ইনভেস্ট করলাম, যেই NAV প্রাইস ইনভেস্ট করলাম, সেই ইনভেস্টমেন্টের টাইম পয়েন্ট থেকে কতটুকু রিটার্ন হলো। সো অতটুকুই বেসিক্যালি আমার রিটার্ন। সো এটাই আমার জন্য ম্যাটার। ডিভিডেন্ড অ্যাকচুয়ালি Right. কোনো ভ্যালু এড করে না।
যেকোনো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের জন্য। বিকজ আপনি যেই NAV ইনভেস্ট করবেন, সেই NAV এর রিটার্নটা থেকে আপনাকে বেসিক্যালি ডিভিডেন্ড আকারে দেয়া হচ্ছে। এখন আইসিবি যেই ফান্ডটা কথা ভাইয়া বলছে, সম্ভব যদি এটা সেই ফান্ডই হয়ে থাকে, আইসিবি এমসিএল ইউনিট ফান্ড। সো এই ফান্ডের যেমন এই বছরে আ লাস্ট ইয়ার এটা নেগেটিভ রিটার্ন ছিল। আমার এক্সাক্ট নাম্বারটা খেয়াল নাই। রাফলি সম্ভবত 5% এর মতো নেগেটিভ রিটার্ন ছিল। এই বছরে এখন পর্যন্ত মার্জিনালি সম্ভবত 4% রিটার্ন আছে এই বছরে। তো এখন যেটা হচ্ছে, রাইট। লেটস সে এই বছরের ইয়ার এন্ডে এই ফান্ডের হচ্ছে 10% রিটার্ন থাকে এবং এই ফান্ড আ ডিভিডেন্ড ডিক্লেয়ার করল 15%। সো আপনি যদি 10% রিটার্ন NAV এ করে, দ্যাট মিনস আপনি ৳১০০ ইনভেস্ট করলে বছরের শুরুতে আপনার NAV গ্রো করেছে ৳১১০। সরি, NAV সহ আপনার ফান্ডের ভ্যালু হয়েছে ৳১১০। সেখান থেকে বেসিক্যালি যখন রাইট। 15% ডিভিডেন্ড দিবে আপনাকে, সো আপনি তখন পাবেন ৳১৫। তার মানে হচ্ছে ৳১০ আপনি রিটার্ন করছেন, কিন্তু আপনাকে ডিভিডেন্ড আকারে দিচ্ছে ৳১৫। সো আপনি ৳৫ কিন্তু এক্সট্রা পাচ্ছেন। সো এই ৳৫ বেসিক্যালি কার? This is your money. Your money, you are getting your money back. But the worst রাইট। part হচ্ছে যখন আইসিবি এটাকে 15% ডিভিডেন্ড আকারে আপনাকে ডিক্লারেশন দিয়ে আপনাকে 15% দিয়ে দিবে, ট্যাক্স এনবিআর will say, "This is your dividend income. Now you have to pay 15 আপনার আপনার এই 15 ৳15 র উপর you have to pay your marginal tax rate." So let's say আপনি এখন মার্জিনাল ট্যাক্স রেট হচ্ছে গিয়ে সবচেয়ে হাইয়েস্ট টাতে আছেন। সো লেটস সে এটা 25%, যেটা এখন বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট মার্জিনাল আ ট্যাক্স রেট। সো রাইট। আপনি যে ৳৫ অতিরিক্ত বেসিক্যালি আপনার টাকা বা আপনাকে যে ফেরত ৳১ দিল, দিন। ওই ৳৫ র উপরে বেসিক্যালি you have to pay 20%, 25% ট্যাক্স। আপনার যেটা মার্জিনাল ট্যাক্স রেট। সো সো আপনার যদি আপনার অ্যাজাম্পশন করলাম যে আপনার 25%, দ্যাট মিনস হচ্ছে আপনি আপনার ৳৫ ফেরত পাওয়ার জন্য বেসিক্যালি ইউ আর পেইং ট্যাক্সেস ৳1 টু দ্যা গভর্নমেন্ট অর এনবিআর। সো এ আপনার এটার সামারিটা হচ্ছে ওপেন এন্ড ফান্ড এর জন্য ডিভিডেন্ড কখনোই এনকারেজিং না। রাদার NAV এর কতটুকু রিটার্ন হচ্ছে, দ্যাট ইস এনকারেজিং। বাংলাদেশে হচ্ছে এখন ওকে। পর্যন্ত ক্যাপিটাল গেইন আপ টু 50 লাখস ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি। সো আপনার যদি NAV রিটার্ন হয়, এই NAV রিটার্নটাকে কাউন্ট করা হয় ক্যাপিটাল গেইন হিসেবে। দ্যাট মিনস আপনি এই NAV রিটার্নটা ট্যাক্স ফ্রি আকারে আপ টু 50 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি আকারে পাবেন। আর যদি প্রত্যেক বছর। প্রত্যেক বছর। আর হচ্ছে সো ধরো যদি আমি এক এক আমি যদি ৳১০,০০,০০০ ইনভেস্ট করি, আমার ফান্ড গ্রো করে ৳১৩,০০,০০০ হলো। সো ৳৩,০০,০০০ আমার প্রফিট। এটার উপর কোন ট্যাক্স নাই? ৳৩,০০,০০০ আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি। এই আচ্ছা। ৳৩,০০,০০০ যদি আপনি ক্যাপিটাল গেইন হিসেবে না নিয়ে আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার করল আপনাকে। ডিভিডেন্ড। সো ওই ৳৩,০০,০০০ বেসিক্যালি আপনার মার্জিনাল ট্যাক্স রেটে ট্যাক্সড হবে। সো ইভেনচুয়ালি বাংলাদেশে আ ডিভিডেন্ড আমি আমার এক্সপেরিয়েন্স এ কখনোই এনকারেজিং না। আচ্ছা। ওকে। নিউ থিং টু মি। সো এইটার মানেটা হচ্ছে যেমন এখানে যেরকম আমরা অনেক সময় বলি যে রিফান্ড অফ ক্যাপিটাল মানে হলো রাইট, আমার টাকাই আমাকে ফেরত দিয়ে দেয়। আ সেটা কখনো ট্যাক্সেবল হয় না। আমি যদি একটা ৳১০ ৳১০০ ইনভেস্ট করি, আমার আমার যদি এই ৳১০০ টা ৳১১০ য় যায়, আমি যদি এখান থেকে ৳১০০ তুলে ফেলি, আমার আমার যেই ইনভেস্টমেন্ট, আমি যেই ইনিশিয়ালি ইনভেস্টেড, ওইটা আমি ট্যাক্স ফ্রি ভাবে উইথড্র করতে পারি। এরকম কিছু নাই। তুমি যেটা আমাকে কিছুক্ষণ আগে বলতেছিলা যে বাংলাদেশ ক্যাটেগরিজ মানে কোনো ডিভিডেন্ডটা যে দিল ৳১৫ তোমার এক্সাম্পল এ, সেটাও কখনো ক্যাটেগরাইজ করবে না যে কোনটা রিফান্ড অফ ক্যাপিটাল আর কোনটা অ্যাকচুয়াল প্রফিট এটাও করবে না। না, ও সবকিছুকেই ৳১৫ হিসেবে ডিভিডেন্ড হিসেবে দেখাবে। রাইট। এখানে বাংলাদেশে এখনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের জন্য বেসিক্যালি ২ টা জিনিসই দেখা হয়, ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড। এর বাইরে কোন সেগ্রিগেশন এখনো করেনি এনবিআর। হয় নাই। রাইট, ওকে। আচ্ছা তার মানে এই ফেরদৌস ভাইয়ের অ্যান্সার টা হচ্ছে যে এই যে আইসিবি যে নাম্বারটা দেখাচ্ছে ১৩-২২% রেটে তার মানে এটার একটা পোরশন হয়তোবা ফান্ডের পারফরম্যান্স আর আরেকটা পোরশন হচ্ছে বেশিরভাগই হলো নিজের টাকাই আমাকে নিজেকে ফেরত দিচ্ছে। রাইট। এটা সার্টেন না। একটু দেখতে হবে যে এই সময়টাতে লাস্ট 10 ইয়ার্স এ
এই ফান্ডের NAV অ্যাকচুয়াল কতটুকু বেড়েছে। যদি কতটুকু ধরলাম যে ইয়ারলি 13% করে এভারেজ দিচ্ছে 10 ইয়ার্স এ 130%। যদি লাস্ট 10 ইয়ার্স এ এটার NAV যদি 130% এট লিস্ট গ্রো করে, তাহলে হয়তোবা আপনার হুম, রিটার্ন অফ ক্যাপিটাল টা হচ্ছে না। কিন্তু 130% এর নিচে হলে সো তখন এই কেসটা সার্টেন যে রিটার্ন অফ ক্যাপিটাল বেসিক্যালি পাওয়া রাইট। যাচ্ছে। তো আমি বেসিক্যালি ওকে, আমি যখন কাজ করতাম, আমি বাংলাদেশে যখন কাজ করছি, তো ওই সময়টায় আমি জানতাম যে উনি এই কাজটা করে। আইসিবি অনেক হাই ডিভিডেন্ড দেয় অ্যাজ আ মার্কেটিং স্টাফ, বাট অ্যাকচুয়ালি দিস ইস নট দ্য ফান্ডস গ্রোথ। আচ্ছা, ওকে। আচ্ছা, আর আমাদের লাস্ট কোয়েশ্চেন আম এইটা এক ভদ্রলোক বাংলাদেশী। উনি কোয়েশ্চেন করছে, "I hope you are আ all doing well. I am seeking recommendation for a financial advisor who can assist with the following: investment guidance, expertise in strategies for investing savings, particularly in real estate, comprehensive planning, a detailed plan to evaluate growth, break-even points, and market trend. Real estate focus, a strategy that balances both short-term gains and long-term stability in real estate investment. Advisor expertise, looking for a financial advisor, not a mortgage broker or a realtor at this stage to ensure unbiased advice. This savings of mine is all I have, so it's crucial that I make informed decision. If you know somebody or someone who fits this profile or have suggestion on where to start, I would greatly appreciate your help. Thank you in advance." সো এই কোয়েশ্চেনটা দেখার পরে আমার কাছে একটু মনে হলো যে আচ্ছা, এই প্রোফাইল ফিট করে এমন কোন কি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে কিনা? সো বেসিক্যালি কোয়েশ্চেনটার মধ্যে এই ভদ্রলোক খুঁজতেছে এমন একজন অ্যাডভাইজার যে কিনা রিয়েল এস্টেট এর অ্যাডভাইস দেয়। সো আমি ফাইন্যান্সিয়াল প্ল্যানার হিসেবে কাজ করি বোথ কানাডা এবং ইউএসএ তে অ্যাজ এ সিএফপি। I don't know anybody, at least in my network, who does this kind of work. The reason for that হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা usually তারা trained in taxation, retirement, insurance, investment in public market like public stock or mutual fund or ETF. These are their expertise. They will never get into real estate. রিয়েল এস্টেটের ফোকাসড কিছু ইনভেস্টমেন্ট শপ আছে যেগুলাকে সাধারণত বলে হলো এক্সেম্পট ডিলার মার্কেট, ইএমডি বলে। সো কিছু এক্সেম্পট ডিলার কোম্পানি তারা কিছু প্রোডাক্ট বিক্রি করে যেগুলা হলো আ মিউ মানে মর্টগেজ ফান্ড রিলেটেড। সো দ্যাট ক্যান বি ওয়ান সলিউশন বাট এগেইন তারাও আপনার ইয়ে হবে মানে দে ক্যান only sell one type of product, so they will never be unbiased. So the question that he is asking is he wants unbiased advice. I don't think he will find anybody who can give unbiased advice because the parties that এই ভদ্রলোক খুঁজতেছে, they will always unbiased advice ডিপেন্ড করে হলো যে আ ইয়ের উপরে কম্পেনসেশন মডেলের উপরে। হ্যাঁ, এই ভদ্রলোক যদি এমন কোনো অ্যাডভাইজারের কাছে যায় যার কিনা রিয়েল এস্টেট এর সম্পর্কে ভালো আইডিয়া আছে, যে কিনা নিজে আ রে রে রেন্টাল মার্কেটে ইনভেস্ট করে। If he goes to a advisor like that and ask him unbiased advice এবং he is paying him directly for the time, he might get a unbiased advice. বাট কথা হলো যে আমাদের কমিউনিটি থেকে ওরকম আ আ আছে যারা হলো আম they are willingly to pay money for professionals time. আমি I highly doubt. আমাদের কমিউনিটিতে এখন পর্যন্ত সবই হলো যে ট্রান্সেকশনাল বেসিস এ they are more comfortable যে কেউ যদি কমিশন পায়, যেমন এখানে উনি বলেই দিছে যে he is not interested talking to mortgage broker এবং রিয়েলটর। কারণ এরা এই টাইপের প্রফেশনালরা কমিশন বেস এ কাজ করে। সো obviously they will not be unbiased because that's বাট আমার যতটুক জানা আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার উইল বি ভেরি টাফ। আ মানে এই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পাওয়া খুব টাফ। আ I would suggest if real estate is, আরেকটা কথা উনি যেটা বলেছে যে, "This savings of mine is all I have. So it's crucial that I make informed decision." এই সংক্ষিপ্ত ইনফরমেশন থেকে আসলে প্রপার গাইডেন্স দেওয়াটা একটু টাফ। এই কারণে, কারণ I don't know the details.
I don't know anything about his income. I don't know anything about his family income. I don't know anything about his tax rate. I don't know whether he maxed out other tax-free vehicle like TFSA or um, all the other things. So I have no clue what his financial situation looks like. Sometimes আমাদের কমিউনিটিতে যেটা দেখতে পাই যে আমি এরকম প্রচুর ক্লায়েন্ট পাই যারা হয়তোবা হাসব্যান্ড ওয়াইফ টিএফএসএ তে ১,০০,০০০ এর উপরে তাদের আ আ রুম আছে। টিএফএসএ ম্যাক্স আউট নাই কিন্তু তারা একটা রেন্টাল প্রপার্টি কেনার জন্য অস্থির হয়ে গেছে। whereas they are already making 300,000-400,000 income. So they are already in the high tax bracket. তাদের ওইদিকে আরআরএসপি ও কোনো ম্যাক্স আউট না। তারা অনেক টাকা ট্যাক্স দিয়ে যাচ্ছে। But they are more focused on the real estate investing. So যেটা বললাম যে without seeing the whole picture, it's tough to comment. But if you really want রিয়েল এস্টেট ইনভেস্টিং বিভিন্ন ফোরাম আছে রিয়েল এস্টেট যেগুলাকে ফোরাম বলে। I used to listen to Bigger Pocket podcast a lot. Bigger Pocket হচ্ছে নর্থ আমেরিকার সবচেয়ে বড় মানে রিয়েল এস্টেট ফোকাসড ফোরাম। So they have tons of books, they have podcasts, they have like Excel sheet that you can use where you can plug all the numbers and you can actually find out your break even point যে কোন ক্যাশ ফ্লোতে গেলে আপনার এই ইনভেস্টমেন্টটা কাজ করবে। So you can watch those videos and ক্যানাডাতেও Canadian real estate something in Hamilton is one of the bigger investment group. So I would join those real estate group এবং learn from the experts from there. So that's it. Jahid, আজকে I think we covered a lot. Hopefully we answered some of the question people have. Thank you, Jahid, for educating me about Bangladeshi treasury market. এবং hopefully that will answer especially যারা আমরা অনেকে এনআরবি হিসেবে কাজ করি এখানে, এনআরবি হিসেবে থাকি অনেকেরই প্যারেন্টসদের হয়তোবা এক্সেস টাকা আছে। They don't know where to put the money. So this conversation probably will help a lot of people. এক্সাক্টলি। আপনার এটা যেটা আপনি এটা একটু খুব একটা কমন কেস। আমরা যারা এখানে ফার্স্ট জেনারেশন আছি, তাদের সবারই প্যারেন্টস কিছুটা এইজড এবং এই ট্রেন্ডটা খুবই কমন। সো ওই যেটা হয় আপনার খুবই কমনলি সবাই রিয়েল এস্টেট ওখানকার রিয়েল এস্টেটে চলে যায়। Exactly. So hopefully it will help a little bit. So thank you everyone, whoever watched the entire video. I hope we helped a little bit at least কিছুটা ইনফরমেশন শেয়ার করতে পারাতে আমরা hopefully it will help a little bit. So next week we will come back again with some different topics. So hopefully we will see you again. Thank you. থ্যাংক ইউ এভরিওয়ান।